আছেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের হচ্ছে আজকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ক্লাসের বিপণন প্রথম পত্রের দ্বিতীয় মেগা ক্লাস। অর্থাৎ গত ক্লাসে আমরা 3টা চ্যাপ্টারের উপর একটা ক্লাস নিয়েছিলাম। আজকে বাকি যে 2টা চ্যাপ্টার আছে, ওই 2টা চ্যাপ্টারের উপর আমরা বাকি ক্লাসটা আমরা নেব। তো ক্লাসটি শুরু করার আগে আমার ভয়েস ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা, আর পিছনের যে এলইডি বোর্ড সেটা ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে কিনা, সবকিছু একটু এনশিওর করো। আর হচ্ছে তোমাদের যে সকল বন্ধুরা আছে পেইড ব্যাচে এবং তোমাদের যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের মাঝে ক্লাসটা শেয়ার করে দাও। আর যারা যারা বেশি শেয়ার করবা তাদের জন্য তো গিফট থাকছেই। তো আমরা দেখতে পাচ্ছি অনেকেই জয়েন হয়েছে, অনেকে সালাম দিচ্ছ, আসসালামু আলাইকুম, অনেকে দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো জানাও। বিগত পরীক্ষাগুলো তোমাদের কেমন হয়েছিল একটু জানাও। আমরা দ্রুত আজকে ক্লাসটা শুরু করব, এবং ক্লাসটা শুরু করার আগে তোমাদের মাঝে গত ক্লাসে আমরা বলেছিলাম যে তোমাদের যে রুটিনটা সেটা আমরা প্রোভাইড করব তোমাদেরকে। তো সেই রুটিনটা রেডি হয়ে গিয়েছে, সেই রুটিনটা পেছনেই দেখতে পাচ্ছ, সেটা ব্যাখ্যা করব। আর সাথে সাথে তোমাদের বাকি যে 2টা চ্যাপ্টার আছে ওই 2টা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। তো সবাইকে সবাইকে দ্রুত হচ্ছে শেয়ার করে দাও, আর দ্রুত তোমরা জয়েন হয়ে নাও, দ্রুত তোমরা জয়েন হয়ে নাও। আজকে হচ্ছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ 2টা চ্যাপ্টার। এই 2টা চ্যাপ্টারের মধ্যে একটা আছে পণ্য ডিজাইন, আর একটা হচ্ছে মান ব্যবস্থাপনা। এই 2টা থেকে প্রতি বছর তোমাদের বিভিন্ন বোর্ডে, প্রতিটা বোর্ডে প্রশ্ন হয়, এবং এই অধ্যায়গুলো একটু ইজি টাইপের। তো তোমরা একটু টেকনিক্যালি পড়লে এখান থেকে সর্বোচ্চ মার্কস পেতে পারো। তো ক্লাসটি শুরু করার আগে অনেকেই দেখছি শেয়ার করে দিচ্ছ। যারা যারা শেয়ার করতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো শেয়ার করো নাই তারা দ্রুত শেয়ার করে নাও। আর একটু পরে তোমাদের জন্য একটা বড় ধরনের ঘোষণা আসতেছে, যা গালিব ভাই তোমাদের শেয়ার করবে। শেয়ার ডান অনেকে লিখতেছো, সবাইকে ধন্যবাদ। সবাই দ্রুত জয়েন হয়ে নাও। এই গালিব ভাই চলে আসছে তোমাদের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছো এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের জন্য মোটামুটি ভালোই সময় পেয়েছো। চাইলেই কিন্তু তুমি গ্রুপিয়াল সাবজেক্ট গুলোতে ঠান্ডা মাথায় A+ পেয়ে যেতে পারো। তো সে বিষয়ে কিন্তু আমি বেশি কথা বলবো না। তোমরা আছো কেমন? অনেকেই আমার পেজে নক দেয়, সবসময় হয়তো আমি দেখি না, অ্যাডমিন যারা আছেন বা মডারেটর যারা আছেন তারা রিপ্লাই দেয়। তো তোমরা নাকি অনেক বেশি হতাশ যে ভাইয়া আসলে রেজাল্ট কেমন হবে, কিছুই হবে না, রেজাল্ট ভালো হবে, যেভাবে পরীক্ষা দিয়েছো হতাশ হলে কি আগানো যাবে? হতাশার কোনো দরকার নেই। আমি কোনো মোটিভেশনাল স্পিচও দিতে চাচ্ছি না। যেভাবে পরীক্ষা দিচ্ছে এভাবে ডে বাই ডে এগিয়ে যাও, আর একটু ভালো করতে চেষ্টা করো, যেহেতু সময় আছে। এখন তো বুঝতে পেরেছো তুমি তুমি যে তোমার রেজাল্ট খারাপ হবে বা তুমি যেটা চেয়েছো তার থেকে হয়তো খারাপ হবে, সেটি এখন বুঝতে পেরেছো না? তাহলে আর একটু ভালো করো, আর একটু চেষ্টা করো, আর একটু সময় দিয়ে কষ্ট করো। চলো এবার সবাই শেয়ার করে দ্রুত, আমরা আজকে ইনশাল্লাহ 1000 শিক্ষার্থী হয়ে যাব। সবাই দ্রুত শেয়ার করতে হবে। যে বিষয়টি ভাইয়া তোমাদের সাথে শেয়ার করার জন্য এসেছি, তোমরা এই যে মার্কেটিং বা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন যে বিষয়টি আছে, দেখো তোমাদের জন্য আমরা রুটিনটি কিভাবে সাজিয়েছি। গতকালকে তোমরা আমাদের সাথে কোনটি ক্লাস করেছো? গতকালকে তোমরা আমাদের সাথে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় ক্লাস করেছো, তাই না? তো আজকে তোমরা আমাদের সাথে করবা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়। তার মানে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন তোমার হচ্ছে এখানে মোটামুটি তুমি বুঝতে পেরেছো। তা আগামীকাল আমরা কি করব? তাহলে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন যতটুকু বোঝা দরকার তোমার ততটুকু হয়ে গেছে। অন্যদিকে 20 তারিখে আমাদের উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র পরীক্ষা, আর 22 তারিখে হচ্ছে আমাদের সেকেন্ড পেপার। তার মানে আমাকে কি করতে হবে? আমাকে সেকেন্ড পেপার আগ থেকেই পড়ে রাখতে হবে, কোনোভাবেই A+ মিস দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি
এই যে 16 তারিখ আমরা তোমাদের সাথে দ্বিতীয় পত্রের এই অধ্যায়গুলো পড়াবো এবং 17 তারিখ আমরা তোমাদেরকে দ্বিতীয় পত্রের এই অধ্যায়গুলো পড়াবো। বুঝাইতে পেরেছি? আশা করছি তোমরা রুটিন দেখতে পাচ্ছ। এবার আসো তাইলে ভাইয়া সবাই একটু খেয়াল করতে হবে যে 16 এবং 17 তারিখ আমরা তোমাদের জন্য কি করতেছি। 16 এবং 17 তারিখ আমরা তোমাদের জন্য সেকেন্ড পেপার নিয়ে কাজ করবো ভাইয়া, সেকেন্ড পেপার। ওকে, আচ্ছা 18 তারিখ এবং 19 তারিখ যেহেতু আমাদের 20 তারিখে পরীক্ষা, এইদিকে আমরা ভাইয়া 15, 16 এবং 14 তারিখ এই 3 দিন কিন্তু আমরা প্রথম পত্র শেষ করে ফেলেছি। এখন ভাইয়া না, কি জানো, এটা তো দ্বিতীয়। আচ্ছা 14 এবং 15 তারিখ আমরা প্রথম পত্র শেষ করে ফেলেছি। তাহলে এখন আমাদের 18 এবং 19 তারিখ আমরা আবার প্রথম পত্র নিয়ে কাজ করব। এক্ষেত্রে আমরা যেটি করবো ভাই, 18 তারিখ আমরা সিকিউ অনেকগুলো বোর্ড প্রশ্ন পড়াবো এবং হচ্ছে কিভাবে তুমি সলভ করবা, কিভাবে সহজ উত্তর করবা এবং ভালো রেজাল্ট করা যাবে, সঠিক উত্তর কিভাবে দেওয়া যাবে, মানসম্মত উত্তর কিভাবে দেওয়া যাবে, সেটি নিয়ে আমরা কাজ করব। 19 তারিখ তোমাদেরকে আমরা এমসিকিউ নিয়ে কাজ করব। হয়ে গেছে পরিপূর্ণ প্রস্তুতি? বুঝাতে পেরেছি? আচ্ছা, তো 20 তারিখে তুমি পরীক্ষা দিয়ে এসে ঠান্ডা মাথায় একটা ঘুম দিবা, যেহেতু মোটামুটি তোমাদের হিসেব বিজ্ঞান অনেক শিক্ষার্থী আমাদেরকে নক দিয়েছ। এবং যে বিষয়টি আমি তোমাদের সাথে বলতে চাই, হিসেব বিজ্ঞান পরীক্ষা দিয়ে এসে আমাদের ভার্সিটি অ্যাডমিশন টার্গেট ডিইউ, যে আমাদের বি ইউনিট সি ইউনিট যে স্যালেজ স্কোয়ার আছে, এত বেশি সেদিন নক দিয়েছ যে হিসেব বিজ্ঞান পরীক্ষা ভালো হয়েছে, নো টেনশন, এখন গালিবেদের ভার্সিটি কোর্সে নিশ্চিন্তে ভর্তি হয়ে যেতে পারি, যেহেতু রেজাল্ট ভালো হবে সো কোর্স করবো, কোনো টেনশন নেই। এবং তোমরা যারা এখনো নক দেনে ভর্তি হলে দ্রুত ভর্তি হয়ে যাও, তুমি কিন্তু পিছিয়ে যাচ্ছ। আলহামদুলিল্লাহ তোমাদের সাথে তো বলাই যায় প্রচুর শিক্ষার্থী আমাদের কাছে এখন এই পর্যায়ে ভর্তি হচ্ছে এই সময়ে। তো আমরা যেন তাদের যে আন্তরিকতা আমাদের প্রতি বা বিশ্বাস, সেটি যেন আমরা রাখতে পারি। এবার আসো ভাইয়া, 20 তারিখ তোমরা পরীক্ষা দিয়ে এসে একটু ঘুম দিবা ভালো করে। ওইদিকে তুমি তো প্রথম প্রথম মোটামুটি শেষ করে এসছো, তো বিকেলে যদি পারো একটু টপিক গুলো আবার দেখে নিবে। হুম, তো আমরা যেটি করবো 20 তারিখে তোমাকে আবার সিকিউ সমাধান করবো, করে দেওয়ার পরে তুমি আবার টপিক গুলো একবার দেখে নিবে। 21 তারিখে আমরা হচ্ছে এমসিকিউ সমাধান করব। এই হচ্ছে আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের ক্লাস রুটিন। সো থাকবা আমাদের সাথে, থাকবা পড়ো এইচএসসি এন্ড অ্যাডমিশন কেয়ারের সাথে। তোমাদেরকে অনেক বেশি মিস করি, সবসময় দেখা হলে ভালো লাগতো। চলো আরমান ভাইয়ের ক্লাসে চলে যাব। তার আগে তোমাদের সাথে আমি একবার দেখিয়ে নিতে চাচ্ছি আসলে থাকছে আমাদের তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে কি। এই যে ভাইয়া, ইংরেজি ইংরেজি বাংলা, ফিনান্স, ম্যানেজমেন্ট, ডিও বুক, তোমাদের ডেইলি প্ল্যান কার্ড, নামাজ কার্ড আছে, ডিউ রিটেন কোর্সের তোমাদের সবকিছু পাবা, অ্যাকাউন্টিং হ্যাক্স পাবা, ম্যানেজমেন্ট হ্যাক্স, মার্কেটিং হ্যাক্স, প্রত্যেকটি জিনিস তোমরা যারা ব্যবসা শেখার আছো, ব্যবসা শেখার জন্য যা যা দরকার সবকিছু ইনশাল্লাহ আমাদের থেকে পেয়ে যাবা। আর এই কোর্সে কতটি ক্লাস থাকবে, বাংলা, ইংরেজি, হিসেব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, ধরে নাও ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস রাখো। টিচার প্যানেল তুমি দেখতে পেরেছো যে আমাদের এখানে কে কে আছেন। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমাদের এখানে আরমান ভাই আছেন, আমাদের সোহাগ ভাই আছেন, আমাদের হাবিব ভাই আছেন, আমি ছোটখাটো একজন মানুষ তোমাদের ভাই আছি, আমাদের জিলানি আছে, জিশান আছে, এবং শরীফুল ভাইয়ের ছবিটা এখন অ্যাড করতে পারিনি, তোমরা অনেকেই শরীফুল ভাইয়ের ক্লাস করেছো, শরীফুল ভাই আছেন। এই পুরো টিচার প্যানেল ইনশাল্লাহ তোমাদের সাথে এই কোর্স পরিচালনা করব। সো তোমরা একটু আস্তে আস্তে করে যারা এখনো নকডাউনে ভর্তি হয়ে যাবো, মার্কেটিং ক্লাস এনজয় করো, ভাইয়ের জন্য দোয়া করিও। তোমাদের যে 1-2 মিনিট অপচয় করেছি সেটার জন্য দুঃখ প্রকাশ করছি। মার্কেটিং এর পরে ম্যানেজমেন্টের ক্লাস রুটিন পেয়ে যাবা, ম্যানেজমেন্টের পরে ফিনান্সের ক্লাস রুটিন পেয়ে যাবা, কোনো টেনশন করার দরকার নেই। দেখা হবে অন্য কোনো দিন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম। আচ্ছা, থ্যাংক ইউ গালিব ভাই। তো তোমরা তো দেখতেই পেলা তোমাদের জন্য কত সুন্দর একটা অফার এখানে আছে। মাত্র যেখানে অফলাইনে কোচিং করতে গেলে অনেক অনেক কারিগরি টাকা তোমাদের খরচ করতে হয়, সেখানে মাত্র 3000 টাকা দিয়ে তোমরা সব লেকচার শিট পাচ্ছ। 3500 টাকা দিয়ে সেই সাথে শিক্ষকদের যে গাইডলাইন সেটা তো পাচ্ছই, আর প্রতিটা ক্লাস তো পাচ্ছই। তো সেই ক্ষেত্রে তোমাদের একটা ভালো সিদ্ধান্ত হতে পারে যে এই টার্গেট ডিও গাইডলাইন কোর্সে ভর্তি হয়ে যাওয়া, চ্যালেঞ্জ কোর্সে। তো গালিব ভাই যেটা বললো এটা হচ্ছিল আমাদের যে ক্লাস রুটিনটা। এই ক্লাস রুটিন অনুযায়ী আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম অধ্যায়। আজকে আমরা ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়, প্রথম পত্রের ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়টা আলোচনা করব। তারপরে আগামী কালকে আবার সেকেন্ড পেপারটা একটু আলোচনা করব, যেহেতু দীর্ঘ বন্ধ। আর মার্কেটিং সেকেন্ড পেপারের আগে কোনো বন্ধ নাই, সেই কারণে হচ্ছে আমরা একটু এগিয়ে রাখবো আর কি। তারপর সিকিউ আর এমসিকিউ ক্লাস তো থাকবেই, তোমাদের টেনশন করার কোনো কারণ নেই, আমরা সবগুলো ক্লাসই ধারাবাহিকভাবে নেব। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দেই। আজকে হচ্ছে আমরা পণ্য ডিজাইন এবং মান ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। তো দেখো,
আমরা যদি যাই, এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, আজকে দিয়ে দেবো। তারপর হচ্ছে তোমরা নিজেরা পড়ে নিবে এবং তোমরা প্র্যাকটিস করবে বেশি বেশি। আমি কালকের ক্লাসেও বলেছিলাম যে তোমাদের বইয়ের পেছনে যে বোর্ড কোশ্চেন গুলো আছে এবং যেখানে ক এবং খ জ্ঞানমূলক এবং অনুধাবন গুলো দেওয়া আছে বিভিন্ন বোর্ডের, সেগুলো খুব ভালোভাবে পড়ে নিবে। ওইগুলো কিন্তু বিভিন্ন তোমাদের সব বোর্ডে আসবে। তো দেখো, আমরা যদি আজকের আলোচনায় চলে যাই, আজকে হচ্ছে আমাদের পণ্য ডিজাইন দিয়ে আমরা শুরু করতেছি। পণ্য ডিজাইন, ষষ্ঠ অধ্যায় পণ্য ডিজাইন। আচ্ছা, তো শুরু করার আগে তোমরা জানো পণ্য ডিজাইন বলতে আমরা আসলে কি বুঝি? আচ্ছা দেখো, পণ্য ডিজাইন বলতে আমরা মূলত কি বুঝি বুঝি। ক্লাসটি কিন্তু আমরা বেশি অহেতুক কোনো কথা বলবো না, তোমরা অহেতুক কোনো কমেন্ট করবে না। তোমরা যে পড়া রিলেটেড যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো করবে, যাতে তোমরা উপকৃত হও এবং তোমাদের পরীক্ষায় যেগুলো আসার সম্ভাবনা আছে, তোমরা যেগুলো তোমাদের সমস্যাগুলো আছে সেগুলো তোমরা জানতে পারো। অহেতুক প্রশ্ন করলে আসলে আমি কোন কমেন্টটা উত্তর দেব সেই বিষয়টা ভাবতে একটু টাইম লাগে। তো তোমাদের যে প্রয়োজনীয় যে প্রশ্নগুলো সেগুলোই হচ্ছে তোমরা প্রশ্নগুলো করো। তো দেখো, আমরা শুরু করে দেই। দেখো, প্রথমে হচ্ছে পণ্য ডিজাইন বলতে আমরা কি বুঝি। আচ্ছা, ডিজাইন বলতে আমরা কি বুঝি? ডিজাইন মানে কি? ডিজাইন মানে হচ্ছে নকশাকরণ। যেমন কোন একটা পণ্য তৈরির পূর্বে, মানে উৎপাদনের পূর্বে এই পণ্যটা কেমন হবে, এটার আকার আকৃতি গুণাগুণ এগুলো কেমন হবে তা নির্ধারণ করাকেই কি বলা হয়? পণ্য ডিজাইন বলা হয়। তাহলে এখন দেখো, পণ্য ডিজাইন বলতে আমরা কি বুঝি। পণ্য ডিজাইন বলতে পণ্য উৎপাদনের পূর্বে বা পণ্যটা তৈরি করার আগে পণ্যের সাইজ, আকার আকৃতি, রং, বৈশিষ্ট্য ইত্যাদি নির্ধারণ করাকেই হচ্ছে পণ্য ডিজাইন বলা হয়। তো পণ্য ডিজাইন কোত্থেকে শুরু হয়? আমরা জানি পণ্য ডিজাইনে কাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়? ক্রেতাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ ক্রেতাদের রুচি পছন্দ চাহিদাগুলোকে গুরুত্ব দিয়ে তাদের রুচি পছন্দ অনুযায়ী পণ্যটা ডিজাইন করা হয়। কেন করা হয়? যাতে ওই পণ্যের প্রতি ক্রেতাদের আকর্ষণ বাড়ে এবং ক্রেতারা ওই পণ্যটা সহজে গ্রহণ করে তাদের অভাবগুলোকে পূরণ করতে পারে। তো দেখো, ক্রেতাদের পছন্দ অনুযায়ী পণ্য উৎপাদন এবং ডিজাইন হওয়া উচিত। একটা প্রশ্ন এমসিকিউতে প্রতিবার আসে যে পণ্য ডিজাইন কোথা থেকে শুরু হয়? পণ্য ডিজাইন কোথা থেকে শুরু হয়? পণ্য ডিজাইন হচ্ছে ক্রেতা থেকে পণ্য ডিজাইন শুরু হয়। অর্থাৎ ক্রেতাদের, যারা পণ্যটা কিনবে তাদের প্রয়োজন অভাব চাহিদাগুলো যেহেতু আমলে নেওয়া হয়, তার মানে ক্রেতাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তো ক্রেতা থেকে পণ্য ডিজাইনটা শুরু হওয়া উত্তম। তো তোমাদের এমসিকিউ প্রশ্নে এটা পাইবে বেশিরভাগ বোর্ডে, যে পণ্য ডিজাইন কোত্থেকে শুরু হয়, যে উৎপাদন থেকে, বিক্রয় থেকে, ক্রয় থেকে, ক্রেতা থেকে, বিক্রেতা থেকে। তো এগুলো অনেকগুলো অপশন থাকে। তো সেখানে হচ্ছে অনেকে দিবা উৎপাদন থেকে, যে পণ্য ডিজাইন তো উৎপাদনের আগে করা হয়, তার মানে উৎপাদন থেকে শুরু হয়। আসলে সেটা না, উৎপাদন থেকে শুরু হয় না। কোত্থেকে শুরু হয়? ক্রেতাদের থেকে, ক্রেতাদের পছন্দ অনুযায়ী। তো এই জিনিসটা তোমাদের অনেক বোর্ডে আসতে পারে, এমসিকিউতে এই জিনিসটা মাথায় রাখতে পারো। তো একটা পণ্য ডিজাইনের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? আমি যে একটা পণ্য ডিজাইন করব, এই পণ্য ডিজাইনের বৈশিষ্ট্যগুলো কি কি থাকতে পারে? প্রথমটা হচ্ছে, আমি যে পণ্যটা ডিজাইন করবো এগুলো মেরামতযোগ্য হবে, এটা হচ্ছে সংযোজনযোগ্য হবে, পুনঃ ডিজাইনের সুযোগ সুবিধাগুলো থাকবে, রক্ষণাবেক্ষণ যোগ্য হবে এবং কম্পিউটার যোগ্যতা থাকবে বা যোগ্যতা থাকবে। তো এই বিষয়গুলো হচ্ছে একটা আদর্শ পণ্য ডিজাইনের বৈশিষ্ট্য। এগুলো তোমাদের এমসিকিউতে থাকতে পারে যে নিচের কোনটি পণ্য ডিজাইনের বৈশিষ্ট্য। তাহলে এই 5টা বৈশিষ্ট্য একটু মাথায় রাখলে হবে, যে পণ্যের মেরামত যোগ্য হবে, সেটা হচ্ছে সংযোজন যোগ্য হবে, নতুন পার্টস যাতে যুক্ত করা যায়, তারপর হচ্ছে পুনঃ ডিজাইন, নতুন করে ডিজাইন করা যাবে, রক্ষণাবেক্ষণ করা যাবে, তারপর হচ্ছে কম্পিউটার যোগ্যতা, অর্থাৎ আধুনিক কলা কৌশল ব্যবহার করে এই পণ্যটা ডিজাইন করা যাবে। আচ্ছা, ক্রেতা থেকে, ওকে। তাহলে দেখো, তাহলে এটা বুঝতে পারছি এই পণ্য ডিজাইন, পণ্য সংক্রান্ত যে বিষয়গুলো। তারপর দেখো, এই পণ্য ডিজাইনের উদ্দেশ্য কি, পণ্য কেন আমরা ডিজাইন করি। পণ্য ডিজাইন করলে কি হয়? পণ্যের আকর্ষণ বৃদ্ধি পায়, পণ্যের আকর্ষণ বৃদ্ধি পায়, পণ্যের যে ইউনিকনেস বা স্বকীয়তা আছে সেটা রক্ষা করা যায়, উৎপাদন ব্যয় হ্রাস পায়,
প্রতিযোগিতায় টিকে থাকা যায়, বিক্রয় এবং মুনাফা বৃদ্ধি করা যায়, ক্রেতার রুচিকে প্রাধান্য দেওয়া হয়। তাহলে এগুলো হচ্ছে পণ্য ডিজাইনের উদ্দেশ্য বলি। তো তোমরা যদি একটা সিকোয়েন্স সহজে মেনটেন করো, ধরো আমরা যদি ডিজাইনটা করি তাহলে কি হবে, আমার একক প্রতি ব্যয় হ্রাস পাবে। একক প্রতি ব্যয় হ্রাস পেলে কি হবে, আমার হচ্ছে বিক্রয় মূল্য কম নির্ধারণ করতে পারবো। আর বিক্রয় মূল্য কম নির্ধারণ করতে পারলে আমার বিক্রয়টা বেশি হবে। বিক্রয় বেশি হলে কি হবে, মুনাফা বেশি হবে। মুনাফা বেশি হলে কি হবে, আমার হচ্ছে প্রতিযোগিতায় টিকে থাকা যাবে, ব্যবসা সম্প্রসারণ করা যাবে। ব্যবসা সম্প্রসারণ করা গেলে বেকার সমস্যা নিরসন করা যাবে। এতে করে কি হবে, দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে। এবং যদি আমাদের যারা দেশের মানুষ, সমাজের মানুষ এবং শ্রমিক কর্মীরা তাদের জীবন এবং ভোগ এবং ব্যয় যখন বৃদ্ধি পাবে, ভোগ এবং ব্যয় বা আয় যখন বৃদ্ধি পাবে, তখন হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন হবে। তাহলে এই বিষয়গুলো তোমরা কিন্তু উদ্দীপকে এবং খাতায় নিয়ে আসতে পারো উত্তর করার সময়। তখন দেখবা তোমরা তোমাদের যে স্ট্রাকচারটা সাজানোটা এটাও সুন্দর হবে এবং তোমরা সর্বোচ্চ মার্কস পাবা। তো দেখো, পণ্য ডিজাইনের উদ্দেশ্য হচ্ছে আকর্ষণ সৃষ্টি করা, ব্যয় হ্রাস করা, মুনাফা বৃদ্ধি করা, জীবনযাত্রার মান উন্নয়ন করা, প্রতিযোগিতায় টিকে থাকা, ব্যবসা সম্প্রসারণ করা, পণ্যের স্বকীয়তা রক্ষা করা। তারপর হচ্ছে পণ্য ডিজাইনের গুরুত্ব কেন করা হয়। এই যে আমরা উদ্দেশ্যগুলো পড়লাম, এগুলো হচ্ছে গুরুত্ব। যেমন হচ্ছে আকর্ষণ সৃষ্টি, ব্যয় হ্রাস, উপযোগ বৃদ্ধি করা, সুনাম বৃদ্ধি করা, প্রতিযোগিতায় টিকে থাকা, বাজার সম্প্রসারণ, বৈচিত্র্য প্রতিষ্ঠা, সুযোগ সৃষ্টি। তারপর দেখো, পণ্য ডিজাইন নির্ধারণের উপাদান সমূহ। পণ্য ডিজাইন নির্ধারণের উপাদান সমূহ, আমরা যে পণ্য ডিজাইন করব, আমরা যখন আমরা যখন পণ্য ডিজাইন করব, তখন হচ্ছে এই পণ্য ডিজাইন নির্ধারণের যে উপাদানগুলো, কি কি বিষয় পণ্য ডিজাইনে অন্তর্ভুক্ত হয়, সেগুলো হচ্ছে প্রথম বিদ্যমান যন্ত্রপাতি এবং প্রক্রিয়া। আমি কোন কোন যন্ত্রপাতিগুলো ব্যবহার করতেছি সেই বিষয়টা আমার ধারণায় নিয়ে আসতে হবে। ক্রেতা এবং ভোক্তার চাহিদাগুলো মাথায় রাখতে হবে। অন্য প্রতিষ্ঠানের ডিজাইন, পণ্যের স্থায়িত্ব, ক্রেতার ক্রয় ক্ষমতা, সার্বিক মান, পণ্যের কার্যকারিতা ইত্যাদিগুলো আমার মাথায় নিয়ে আসতে হবে। তবে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে আমার পণ্য ডিজাইনের ধরন। পণ্য ডিজাইনের ধরন, এখান থেকে তোমাদের সিকিউ প্রশ্ন আসবে, এখান থেকে তোমাদের সিকিউ প্রশ্ন আসবে। সুতরাং এই জিনিসটা যদি একটু ভালো করে বোঝো, তাহলে তোমাদের উত্তর, সৃজনশীল প্রশ্ন উত্তর করতে ইজি হবে। প্রথম দেখো, পণ্য ডিজাইনের ধরন হচ্ছে মূলত 4 প্রকার, মূলত 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কার্যগত বা ব্যবহারিক ডিজাইন, এটাকে আবার ক্রিয়াগত ডিজাইনও বলা হয়। ক্রিয়াগত ডিজাইনও বলা হয়, কার্যগত বা ব্যবহারিক ডিজাইন। এখন আসি, কার্যগত বা ব্যবহারিক ডিজাইন বলতে আমরা কি বুঝি, ক্রিয়াগত ডিজাইন বলতে আমরা কি বুঝি। ক্রিয়াগত ডিজাইন মানে হচ্ছে পণ্যের বাহ্যিক আকার আকৃতি পরিবর্তন না করে শুধুমাত্র অন্তর্নিহিত গুণ বা বৈশিষ্ট্য পরিবর্তনের মাধ্যমে যে ডিজাইনটা করা হয়, সেটাকে বলা হয় কার্যগত বা ব্যবহারিক ডিজাইন। কি বললাম, অন্তর্নিহিত গুণ বা বৈশিষ্ট্য, গুণ বা বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য, অন্তর্নিহিত গুণ বা বৈশিষ্ট্য পরিবর্তনের মাধ্যমে যে ডিজাইনটা করা হয়, সেটাকে বলা হয় কার্যগত বা ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন। মনে করো আমার যে এই ফোনটা আছে, এই ফোনটা হচ্ছে কোনো সাইজও বড় করলাম না, আকার আকৃতিও বড় করলাম না, আমি হচ্ছে কালারও পরিবর্তন করলাম না, কিছুই করলাম না, শুধুমাত্র এটার যে কার্যক্ষমতাটা আছে, কার্যকরিতা, যেমন র্যামটাকে বাড়াই দিলাম অথবা ক্যামেরার যে কোয়ালিটিটা আছে সেটাকে বাড়িয়ে দিলাম। তো এই ধরনের ডিজাইনকে বলা হয় কি, এই ধরনের ডিজাইনকে বলা হয় ক্রিয়াগত ডিজাইন বা ব্যবহারিক ডিজাইন বা কার্যগত ডিজাইন। বোঝাতে পারলাম? ক্রিয়াগত ডিজাইন কি, পণ্যের আকার আকৃতি পরিবর্তন না করে পণ্যের অভ্যন্তরীণ যে বৈশিষ্ট্য বা গুণাবলী আছে সেটার পরিবর্তন করাকে কি বলা হয়, ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন। তোমরা উদ্দীপকে দেখতে পাবা যে পণ্যের গুণাগুণ পরিবর্তন করছে, পণ্যের গুণগত মান বৃদ্ধি করছে, এই ধরনের কথা থাকলে সেটা হচ্ছে ক্রিয়াগত ডিজাইন হয়ে যাবে। তারপর এটা দেখো বলছে যে রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন। রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন, এই ডিজাইনটা বলতে আমরা কি বুঝি? এখানে হচ্ছে আমরা যে ক্রিয়াগত ডিজাইন পড়ছিলাম, এটার ঠিক উল্টাটা হচ্ছে নান্দনিক বা রুচিসম্মত ডিজাইন। সেখানে কি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে পণ্যের অন্তর্নিহিত গুণের কোনো পরিবর্তন করা হবে না, অন্তর্নিহিত গুণ ঠিক রেখে বাহ্যিক যে কাঠামো আছে সেটার পরিবর্তন করবে। যেমন আকার আকৃতি, গুণাগুণ, আকার আকৃতি, যে রং, এগুলো হচ্ছে পরিবর্তনের মাধ্যমে যে ডিজাইনটা করা হয় সেটা হচ্ছে নান্দনিক ডিজাইন বা রুচিসম্মত ডিজাইন। তাহলে কি বললাম, যে ডিজাইনে পণ্যের অভ্যন্তরীণ গুণাগুণের কোনো পরিবর্তন করা হয় না, বরং পণ্যের যে বাহ্যিক আকার আকৃতি, বৈশিষ্ট্য এবং রং ইত্যাদি পরিবর্তনের মাধ্যমে ডিজাইন করা হয়, সেটাকে বলা হয়
নান্দনিক বা রুচিসম্মত ডিজাইন। এই ডিজাইনের মাধ্যমে কি হয়, এই ডিজাইনের মাধ্যমে আকার আকৃতি দেখে মানুষের আকর্ষণ সৃষ্টি হয় এবং পণ্যটা ক্রয় করে থাকে। বিশেষ করে বিভিন্ন যে পূজা বলো, ঈদ বলো, বিভিন্ন উৎসবকে উপলক্ষ করে সেই নান্দনিক বা রুচিসম্মত ডিজাইন গুলো করা হয়ে থাকে। তো আমরা যখন কোনো উদ্দীপকের মধ্যে কোনো একটা উদ্দেশ্য দেখবো, কোনো একটা উৎসবকে ইন্ডিকেট করে, অথবা কোনো একটা ঈদ বা পূজা বা কোনো একটা জাতীয় দিবসকে উপলক্ষ করে যখন ডিজাইন করা হবে, তখন আমরা সেই ডিজাইনটাকে বলতে পারবো যে নান্দনিক বা রুচিসম্মত ডিজাইন। কারণ ঈদকে কেন্দ্র করে পণ্যের আকৃতি, পণ্যের যে বাহ্যিক গুণাবলী বা রং, এগুলাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। তাহলে নান্দনিক ডিজাইনে কি করা হয়, সেখানে হচ্ছে পণ্যের অভ্যন্তরীণ গুণাগুণ কোনো পরিবর্তন করা হয় না, পণ্যের বাহ্যিক যে কাঠামো সেটার পরিবর্তন করা হয়, রঙের পরিবর্তন করা হয়, যাতে দেখতে সুন্দর লাগে। তারপরেরটা যেটা, সেটা হচ্ছে উৎপাদন ডিজাইন। সেটা কি? উৎপাদন ডিজাইন। এখানে কি করা হয়, উৎপাদন ডিজাইনে যে কাজটা করা হয় সেটা হচ্ছে এখানে ক্রিয়ার অভ্যন্তরীণ গুণাগুণেরও পরিবর্তন করা হয় না, এখানে হচ্ছে বাহ্যিক যে কাঠামো আছে সেটারও পরিবর্তন করা হয় না। এখানে কি করা হয়, এখানে হচ্ছে আমার উৎপাদনের যে পদ্ধতি আছে, এই উৎপাদনের পদ্ধতিটারে পরিবর্তন করা হয়। এটা কিভাবে করা হয়, মনে করো আগে হচ্ছে হাত দিয়ে কোন একটা পণ্য বানাইতো, এখন হচ্ছে মেশিন দিয়ে বানাচ্ছে। আগে হচ্ছে ধান মারাই করতো কি দিয়ে, মনে করো যে গরু দিয়ে অথবা বাইরে। তো এখন কি করে, এখন হচ্ছে মেশিন দিয়ে সেই কাজটা করে ফেলতেছে। আগে মনে করো যে ন্যূনতম যে স্বল্প উন্নত যে শিল্প কারখানায় যন্ত্রপাতি দিয়ে পণ্য উৎপাদন করতো, এখন হচ্ছে আধুনিক পদ্ধতি বা আধুনিক যন্ত্রপাতি দিয়ে পণ্য উৎপাদন করতেছে। তাহলে এখানে কিসের পরিবর্তন করতেছে, এখানে হচ্ছে উৎপাদনের ধরনটা, আমি কিভাবে উৎপাদন করতেছি সেটা যদি অনুন্নত থেকে উন্নততে নিয়ে যাই, তখন সেটাকে বলা হয় উৎপাদন ডিজাইন। তো আমরা যখন উদ্দীপকে দেখব, উদ্দীপকে কিন্তু আমরা দেখবো যে উৎপাদনের ক্ষেত্রটাকে পরিবর্তন করে দিচ্ছে, তখন সেটাকে আমরা বলবো যে উৎপাদন ডিজাইন। তারপরে বলছে হচ্ছে প্যাকিং ডিজাইন, এটাকে বলা হয় প্যাকেজিং ডিজাইন। প্যাকিং ডিজাইন কি, এখানে হচ্ছে কোন পণ্যের কোনো পরিবর্তন করা হয় না, শুধুমাত্র যে বহিরাবরণ আছে বা প্যাকেটটা আছে বা মোড়কটা আছে, সেই মোড়কের পরিবর্তনের মাধ্যমে যে ডিজাইনটা করা হয় সেটাকে বলা হয় প্যাকিং বা প্যাকেজিং ডিজাইন। প্যাকিং ডিজাইন, তো কি বললাম, যে ডিজাইনে পণ্যের কোনো পরিবর্তন না করে পণ্যের যে বহিরাবরণ বা পণ্যের যে প্যাকেট আছে সেই প্যাকেটটাকে পরিবর্তনের মাধ্যমে যে ডিজাইন করা হয় সেটাকে বলা হয় প্যাকিং ডিজাইন বা প্যাকেজিং ডিজাইন। তাহলে এই 4 ধরনের ডিজাইন তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও, কারণ এখান থেকে হচ্ছে তোমাদের সিকিউ আসবে, এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে। তো তোমরা যদি এগুলা একটু ক্লিয়ারলি না জানো, তাহলে কিন্তু সঠিকটা উত্তর করতে পারবা না। আর কালকেই বলেছিলাম, তোমাদের যাদের এ প্লাস পাওয়ার ইচ্ছা আছে, অথবা তোমাদের রেজাল্টটাকে একটু ভালো করে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, তাদের কিন্তু এই সহজ বিষয়গুলোর উপর এ প্লাস ছুটে গেলে কিন্তু তোমরা ভালো করতে পারবে না। কারণ এগুলোই তোমাদের প্লাস মার্ক, এগুলোই হচ্ছে তোমাদেরকে ভালো একটা রেজাল্ট পাওয়াতে সহযোগিতা করবে। সুতরাং তোমরা যারা এখনো বুঝতে পারো নাই, সেই জিনিসটা কমেন্টে জানাও যে এই জিনিসটা বুঝতে পারেনি। আচ্ছা, বুঝতে পারছো? ওকে। আচ্ছা, তো এই সকল ডিজাইনগুলো ছাড়া, তাহলে এই 4টা ডিজাইন আমরা সবাই বুঝতে পারছি। তো এই 4টা ডিজাইন ছাড়া আমাদের আরেকটা ডিজাইন আছে। একজন প্রশ্ন করছে মডিউলার ডিজাইন। হ্যাঁ, এই 4টা ডিজাইন ছাড়া আরেকটা ডিজাইন আছে, সেটাকে মডিউলার ডিজাইন বলা হয়। মডিউলার ডিজাইন, মডিউলার ডিজাইন বলা হয়। মডিউলার ডিজাইনটা আসলে কি? মডিউলার ডিজাইন মানে হচ্ছে যখন পণ্যের একটা বড় একটা পণ্যকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে প্রতিটা অংশের জন্য আলাদা আলাদা ডিজাইন করা হয়, সেটাকে বলা হয় মডিউলার ডিজাইন। কি বলা হয়? মডিউলার ডিজাইন। মডিউলার ডিজাইন কি?
একটি পণ্যকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে প্রতিটা অংশের জন্য যখন আলাদা আলাদা ডিজাইন করা হয় সেটাকে বলা হয় মডিউলার ডিজাইন। যেমন মনে করো এই যে মোবাইল ফোনটা, এটার ক্যামেরাটার জন্য একটা ডিজাইন আছে, তারপরে হচ্ছে যে ব্যাটারিটা সেটার জন্য একটা ডিজাইন আছে, তারপরে এটার যে মাদারবোর্ড আছে তার জন্য একটা ডিজাইন আছে। তো প্রতিটা একটা পণ্যকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে প্রতিটার জন্য যখন আলাদা আলাদা ডিজাইন করা হয় সেটাকে বলা হয় মডিউলার ডিজাইন। তো যদি ক্যামেরা নষ্ট হয় তখন কি করা হয়, ক্যামেরাটা চেঞ্জ করা হয়। যদি ব্যাটারি নষ্ট হয় তখন ব্যাটারিটাকে চেঞ্জ করা সহজে যায়। তাহলে এই 4 ধরনের ডিজাইনের বাইরেও যে ডিজাইন একটা আছে সেটাকে বলা হয় মডিউলার ডিজাইন। বুঝতে পারছি? পণ্যকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে প্রতিটা অংশের জন্য আলাদা আলাদা ডিজাইন করাকে মডিউলার ডিজাইন বলা হয়। আচ্ছা, যারা যারা উত্তর দিচ্ছ তোমাদের উত্তরগুলো সঠিক হচ্ছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা হচ্ছে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তারা হচ্ছে কমেন্ট করো। আর হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট না করার জন্য বলা হচ্ছে তোমরা পড়া রিলেটেড কমেন্ট গুলো বেশি করবা, যাতে তোমরাও জানতে পারো, তোমাদের সহপাঠীরাও সেই বিষয়গুলো জানতে পারে। আচ্ছা, তারপরে দেখো এখানে হচ্ছে কার্যগত ডিজাইন কি এগুলা ব্যাখ্যা করা আছে, এগুলো আমরা অলরেডি পড়েছি। তারপরে দেখো পণ্য ডিজাইনের পর্যায়, এখান থেকে মাঝে মাঝে সৃজনশীল দেয় এবং এমসিকিউ দেয়, এখান থেকে মাঝে মাঝে সৃজনশীল দেয় এবং এমসিকিউ দিয়ে থাকে। তো দেখো বলা হচ্ছে পণ্য ডিজাইনের পর্যায় বা স্তরগুলো কি কি। প্রথম হচ্ছে উদ্যোগ গ্রহণ, তারপর হচ্ছে ধারণা উন্নয়ন, সামর্থ্য বিশ্লেষণ, পরীক্ষামূলক উৎপাদন, তারপর হচ্ছে চূড়ান্ত উৎপাদন। প্রথম হচ্ছে উদ্যোগ গ্রহণ। তো এখন আসতে পারে পণ্য ডিজাইনের প্রথম ধাপ কোনটি। পণ্য ডিজাইনের প্রথম ধাপ হচ্ছে উদ্যোগ গ্রহণ। প্রথম ধাপ কি? উদ্যোগ গ্রহণ। শেষ ধাপ হচ্ছে চূড়ান্ত উৎপাদন, এটা হচ্ছে একেবারে লাস্ট, এটা হচ্ছে সর্বশেষ ধাপ। তো প্রশ্নে আসে যে সর্বশেষ ধাপ কোনটি, প্রশ্নে আসে যে প্রথম ধাপ কোনটি, পণ্য ডিজাইনের প্রথম ধাপ কোনটি। পণ্য ডিজাইনের প্রথম ধাপ কোনটি? উদ্যোগ গ্রহণ। উদ্যোগ গ্রহণ পর্যায়ে আসলে কি করা হয়? উদ্যোগ গ্রহণ পর্যায়ে যে প্রতিষ্ঠান আছে তারা ভাবে যে আমি নতুন করে একটা পণ্য তৈরি করব, নতুন পণ্য ডিজাইন করতে চাই। তো এই যে চাওয়াটা, তখন এটা উদ্যোগ গ্রহণ পর্যায়ে চলে যায়, যে একটা নতুন পণ্য বানাবো, তৈরি করব, এটা হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়। দ্বিতীয় স্টেপে হচ্ছে ধারণা উন্নয়ন। দ্বিতীয় স্টেপে কি? ধারণা উন্নয়ন। এই স্টেপে এসে মনে করলাম যে প্রথমে আমি উদ্যোগ নিলাম যে পণ্যটা বানাবো। এখন যে আমি পণ্যটা বানাবো, আমি কি ধরনের পণ্য বানাইতে চাই এবং ক্রেতাদের পছন্দগুলো কি কি সেগুলো বুঝতে হবে। ক্রেতাদের রুচি, পছন্দ, চাহিদাগুলো আমার বিবেচনায় নিয়ে আসতে হয় ধারণা উন্নয়ন পর্যায়ে। তো এগুলো আমরা কিভাবে পাই? এগুলো হচ্ছে আমরা বাজার গবেষণা করে, তারপর হচ্ছে ভোক্তা জরিপ, বাজার গবেষণার মাধ্যমে আমরা ধারণা পেয়ে থাকি যে ক্রেতারা কি ধরনের পণ্য পছন্দ করে, তাদের অভাবগুলো কি কি রয়েছে, তাদের চাহিদাগুলো কি কি, সেইগুলো আমরা যাচাই বাছাই করি এই ধারণা উন্নয়ন স্তরে। তারপর আমার ধারণা উন্নয়ন হয়ে গেলে যে হ্যাঁ আমি বুঝছি যে ক্রেতাদের এটা পছন্দ এবং এটার অভাব আছে, তো আমি নতুন পণ্য বানাবো। তো বানানোর জন্য আমার কি করতে হবে? আমি যে পণ্যটা বানাবো, এ বানাইতে গিয়ে আমার সামর্থ্য আছে কিনা, আমার পর্যাপ্ত পরিমাণ মূলধন আছে কিনা, আমার পর্যাপ্ত পরিমাণ টেকনোলজিক্যাল সাপোর্ট আছে কিনা, প্রযুক্তিগত সহায়তা আমি পাবো কিনা, সেই জিনিসগুলো আমি সামর্থ্য বিশ্লেষণ স্তরে গিয়ে দেখি যে আমি পণ্যটা উৎপাদন করতে কতটা সামর্থ্যবান, সেটা আমি সামর্থ্য বিশ্লেষণ গিয়ে দেখি। তারপরে স্টেপে আছে হচ্ছে পরীক্ষামূলক উৎপাদন। কি? পরীক্ষামূলক। এখন এসে আমি দেখি যে পরীক্ষামূলক অল্প পরিমাণে পণ্য উৎপাদন করি, অল্প পরিমাণে পণ্য উৎপাদন করে দেখি আসলে আমার পণ্যটা ক্রেতারা গ্রহণ করছে কিনা, তাদের অভাবটা পূরণ হচ্ছে কিনা, তাদের চাহিদা মতো পণ্যের উৎপাদন হয়েছে কিনা, সেই জিনিসটা আমরা যাচাই বাছাই করি পরীক্ষামূলক উৎপাদনের মাধ্যমে। আমি যদি দেখি যে হ্যাঁ ক্রেতারা আমার পণ্যটা খুব ভালোভাবে গ্রহণ করতেছে এবং আমার পণ্যটা তাদের অভাবটাকে পূরণ করতেছে, তখন আমি বাজারে বেশি পরিমাণে চূড়ান্ত উৎপাদন করব। আর আমি যদি দেখি না আমার যে পরীক্ষামূলক যে উৎপাদন করছি এগুলা ক্রেতারা গ্রহণ করতেছে না, তখন হচ্ছে আমি সেখানে এই পণ্যটা স্টপ করে দেব উৎপাদন, অথবা আমি ডিজাইনটাকে পরিবর্তন করব। আর যদি দেখি হ্যাঁ আমার পণ্যটা মানুষ গ্রহণ করতেছে, তখন হচ্ছে আমি চূড়ান্ত ভাবে উৎপাদন করব, অর্থাৎ বেশি পরিমাণে বাণিজ্যিক ভাবে আমি পণ্য উৎপাদন করব। তাহলে পণ্য ডিজাইনের পর্যায় হচ্ছে 5টি। এর মধ্যে প্রথমটা হচ্ছে উদ্যোগ গ্রহণ, সর্বশেষটা হচ্ছে চূড়ান্ত উৎপাদন। তাহলে বুঝতে পারছি? এটা বুঝতে পারছো কিনা একটু বলো। বুঝতে পারছো কিনা একটু জানাও।
ওকে, এখন আমরা নেক্সট যাচ্ছি। যাদের সমস্যা আছে তারা কমেন্ট করো, আর যারা উল্টাপাল্টা কমেন্ট না করার জন্য বলা হচ্ছে। আচ্ছা, তাহলে এই প্র্যাকটিস গুলো আমরা এখন করি। যে প্র্যাকটিস গুলো কি কি আমরা একটু আগে পড়লাম, কি আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলছিলাম কোনটাতে? পণ্য ডিজাইনের যে প্রকারভেদ গুলো আছে সেগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তো এখন দেখো, আমরা যদি এখানে দেখি, এখানে বলছে যে কতে পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন কি? পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন কি? প্রথমটা বলছে পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন কি। ধারণা উন্নয়ন বলতে আসলে আমরা কি বুঝি? আমরা একটু আগে পড়ছিলাম যে ধারণা উন্নয়নে কি করা হয়। ধারণা উন্নয়নে ক্রেতাদের রুচি, পছন্দ, চাহিদাগুলো বিবেচনা করা হয়। যে স্তরে ক্রেতাদের রুচি, পছন্দ, চাহিদা জেনে পণ্য উৎপাদন করা হয় সেটাকে বলা হয় ধারণা উন্নয়ন স্তর। তাইলে যে স্তরে বাজার গবেষণা এবং ভোক্তা জরিপের মাধ্যমে ক্রেতাদের রুচি, পছন্দ, চাহিদা জানা যায় সেটা হচ্ছে ধারণা উন্নয়ন স্তর। তাহলে পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন কি? ধারণা উন্নয়ন হচ্ছে আমি যে পণ্যটা তৈরি করব সেটার রুচি, পছন্দ, চাহিদা ক্রেতাদের থেকে আমি জানবো কিসের মাধ্যমে? বাজার গবেষণা এবং ভোক্তা জরিপের মাধ্যমে। এটা হচ্ছে ধারণা উন্নয়ন স্তর। তারপর ঘতে বলছি যে উৎপাদন ব্যবস্থাপনায় এফডব্লিউ টেলরের অবদান ব্যাখ্যা করো। উৎপাদন ব্যবস্থাপনায় এফডব্লিউ টেলরের অবদান ব্যাখ্যা করো। তো এটা হচ্ছে মিশ্র প্রশ্ন। আমরা কিন্তু লাস্ট ক্লাসে উৎপাদন ব্যবস্থাপনা যে অধ্যায়টা পড়ছিলাম, উৎপাদন ব্যবস্থাপনা, তো এই উৎপাদন ব্যবস্থাপনায় আমরা কিন্তু বিভিন্ন শ্রেণী বিভাগ বা ক্রম বিকাশ দেখেছি। যেমন হচ্ছে শিল্প বিপ্লবের যুগ, শিল্প বিপ্লব পরবর্তী যুগ, আধুনিক যুগ। তো সেখানে শিল্প বিপ্লব পরবর্তী যুগে এফডব্লিউ টেলর ব্যবস্থাপনায় অনেকগুলো নীতি দিয়েছেন, যেমন তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্য বলা হয়। তো তিনি কিভাবে উৎপাদন ব্যবস্থাপনায় গুরুত্ব রাখছেন সেই জিনিসটা তোমরা ব্যাখ্যা করবা। প্রথমে দিবা যে উৎপাদন ব্যবস্থাপনা বলতে তোমরা কি বুঝো। উৎপাদন ব্যবস্থাপনা ওইটা হচ্ছে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের মিশ্রণ আর কি। উৎপাদন ব্যবস্থাপনা বলতে তোমরা কি বুঝো। তারপরে হচ্ছে তারপরে হচ্ছে অবদান ব্যাখ্যা করো। তারপর উৎপাদন ব্যবস্থাপনার এফডব্লিউ টেলরের যে অবদানটা, এই অবদানটা কি? এটা হচ্ছে তিনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ধারণা দিয়েছেন। তিনি হচ্ছে শ্রমিক কর্মী, তিনি হচ্ছে পার্থক্যমূলক মজুরি প্রথার একটা ধারণা দিয়েছেন। পার্থক্যমূলক মজুরি প্রথা, এই জিনিসটা কি তোমরা বুঝো? পার্থক্যমূলক মজুরি প্রথা কি? এটা হচ্ছে আগে কি হইতো, আগে হচ্ছে যারা উৎপাদন করতো ডেইলি হচ্ছে হিসাব হইতো যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে, তখন তাদেরকে সমপরিমাণ বেতন দেওয়া হতো। কিন্তু কেউ হচ্ছে বেশি কাজ করতো, কেউ হচ্ছে কম কাজ করতো। এতে করে কি হইতো, যারা কম কাজ করতো তারাও বেশি মুনাফা বেতন পাইতো, আর যারা হচ্ছে বেশি কাজ করতো তারা হচ্ছে কম, মানে তাদের কাজের তুলনায় কম পাইতো। তো এতে করে একটা বৈষম্য থাকতো যে আমি বেশি কাজ করে আমি কম পাচ্ছি। তো এই জিনিসটা প্রথাটাকে ভেঙে দিচ্ছে। অর্থাৎ এখানে করছে কি, যে হচ্ছে বেশি উৎপাদন করবে, একক প্রতি উৎপাদন যে বেশি করবে সে হচ্ছে বেশি মজুরি পাবে, যে হচ্ছে কম করবে সে হচ্ছে কম মজুরি পাবে। এই যে পার্থক্যমূলক মজুরি প্রথার ধারণাটা এফডব্লিউ টেলর দিয়েছেন। এতে করে উৎপাদন ক্ষেত্রে বেশি মুনাফা, বেশি মজুরি পাওয়ার জন্য কর্মীরা বেশি বেশি কাজ করতে আগ্রহ সৃষ্টি করে এবং বেশি বেশি কাজ করে। তো এই ক্ষেত্রে তিনি সবচেয়ে বড় ভূমিকাটা পালন করছিলেন। তারপরে বলছে যে হোটেল সানসেট উৎপাদন ব্যবস্থাপনায় কোন খাতের অন্তর্গত? উৎপাদন ব্যবস্থাপনায় কোন খাতের অন্তর্গত? তো এই প্রশ্নটা মূলত উৎপাদন ব্যবস্থাপনার সাথে রিলেটেড, যেহেতু পণ্য ডিজাইন আসছে, তো এই ডিজাইনটা হচ্ছে দুইটা চ্যাপ্টারের মিশ্র প্রশ্ন আর কি। তো তো দেখো, এই যে তিনি কি বলছেন যে কুয়াকাটার হোটেল সানসেট একটি আধুনিক হোটেল। এই হোটেলে দেশি বিদেশি ভ্রমণ পিপাসুদের সংখ্যা দিন দিন বাড়ছে। সম্প্রতি সুইডেনের এক দম্পতি তাদের হোটেলে আসেন। এই দম্পতি তাদের হোটেলে বিশেষ ধরনের খাবার অর্ডার করেন এবং হোটেল থেকে একজন গাইড নিয়ে দর্শনীয় স্থান পরিদর্শনের কথা জানান। হোটেল কর্তৃপক্ষ ওই দম্পতির চাহিদা মোতাবেক সবকিছু ব্যবস্থা করেন। এখানে বলছে হোটেল সানসেট উৎপাদন ব্যবস্থাপনা কোন খাতের অন্তর্গত? হোটেল ব্যবস্থাপনা, এটা বলো তো কোন খাতের অন্তর্গত? যারা যারা করতেছো, হ্যাঁ অনেকে বলতেছো সেবা খাত, গুড। অনেকে প্রশ্নের আগে উত্তর দিয়ে দিয়েছো। এটা হচ্ছে কি খাতের অন্তর্গত? সেবা খাতের অন্তর্গত। হোটেল, রেস্টুরেন্ট এগুলো হচ্ছে সেবা খাতের অন্তর্গত। তাহলে প্রথমে দিবা সেবা খাত কোনটা? প্রথম তো সেবা খাত, তারপর হচ্ছে সেবা খাতটা সংজ্ঞা দিবা, তারপর হচ্ছে উদ্দীপকের এটা যে সেবা খাত, এই জিনিসটা ব্যাখ্যা করবা।
তারপর বলছে তুমি কি মনে করো কাস্টমাইজেশনের কারণে হোটেল সানসেটের সুনাম দিন দিন বৃদ্ধি পেয়েছে? কাস্টমাইজেশন, আমরা কিন্তু লাস্ট ক্লাসে কাস্টমাইজেশন নিয়ে একটা আলোচনা করছিলাম। কাস্টমাইজেশন মানে কি? কাস্টমাইজেশন হচ্ছে ক্রেতা কেন্দ্রিকতা। ক্রেতা কেন্দ্রিকতা অর্থাৎ এটা মানে কি? অর্থাৎ ক্রেতাকে কেন্দ্র করে আমার হচ্ছে উৎপাদনের কাজটা আমরা সম্পাদন করব। অর্থাৎ এখানে কি করা হয়? ক্রেতাদের রুচি, পছন্দ, চাহিদাগুলো বিবেচনা করে তাদের রুচি মোতাবেক পণ্য তৈরি করা হলে সেটাকে বলা হয় কাস্টমাইজেশন। কাস্টমাইজেশন, এই কাস্টমাইজেশনটা তোমরা কিন্তু গুরুত্ব সহকারে পড়বা, এটা কিন্তু সৃজনশীল আসবে এখান থেকে, কাস্টমাইজেশনের ধারণা থেকে। তো কাস্টমাইজেশনের কারণে কি হয়? সানসেটের সুনাম কি বৃদ্ধি পেয়েছে? হ্যাঁ, কাস্টমাইজেশনের ফলে সানসেট বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এখানে হচ্ছে প্রতিটা ক্রেতাকে আলাদা আলাদা গুরুত্ব দেওয়া হয়। মানে স্বতন্ত্র ক্রেতার, এক একজন ক্রেতার এক এক ধরনের রুচি থাকতে পারে, এক এক ধরনের পছন্দ থাকতে পারে। তো এক একজনের ক্রেতার এক এক রুচি পছন্দ অনুযায়ী যখন পণ্য তৈরি করা হবে বা তাদেরকে সেবা দেওয়া হবে, সেটাকেই বলা হয় কাস্টমাইজেশন। আলাদা আলাদা ক্রেতার জন্য আলাদা আলাদা ডিজাইনের পণ্য তৈরি করা এবং তাদের রুচি পছন্দ অনুযায়ী তৈরি করাই হচ্ছে কাস্টমাইজেশনের অন্তর্ভুক্ত। কাস্টমাইজেশনের অন্তর্ভুক্ত। তো বুঝতে পারছো কাস্টমাইজেশন কেন? ওকে, কাস্টমাইজেশন ওকে, যারা এখনো সেবা খাত দিচ্ছ তাদেরটা তো হচ্ছে। এখন আসি, আমরা যদি নেক্সট সৃজনশীলে যাই, সেটা বলা হচ্ছে যে বসন্তী বাংলাদেশের একটি স্বনামধন্য পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। দেখো, প্রথমে বলছি যে ক্রিয়াগত ডিজাইন কাকে বলে। ক্রিয়াগত ডিজাইন কাকে বলে? আমরা কিন্তু প্রথমে বলছিলাম ক্রিয়াগত ডিজাইন বলতে আমরা কি বুঝি। ক্রিয়াগত ডিজাইন কি? যে ডিজাইনে পণ্যের বাহ্যিক কোনো পরিবর্তন করা হয় না, মূলত অভ্যন্তরীণ যে গুণাগুণ বা বৈশিষ্ট্যের পরিবর্তন করা হয় সেটাকে বলা হয় ক্রিয়াগত ডিজাইন। যে ডিজাইনের মাধ্যমে পণ্যের অভ্যন্তরীণ গুণাগুণ বা বৈশিষ্ট্য পরিবর্তন করা হয় সেটাকে বলা হয় ক্রিয়াগত ডিজাইন। এটার আরেকটা নাম কি? এটার আরেকটা নাম হচ্ছে ব্যবহারিক ডিজাইন। এটার এক নাম হচ্ছে কি? ব্যবহারিক ডিজাইন। তারপর এটা বলছে যে সংস্কৃতি কি পণ্য ডিজাইনে প্রভাবিত করে? সংস্কৃতি কি পণ্য ডিজাইনে প্রভাবিত করে? ওকে, ওকে, বুঝতে পারছেন? তারপর দেখেন, সংস্কৃতি কি পণ্য ডিজাইনে প্রভাবিত করে? প্রথমে লিখবেন যে সংস্কৃতি পণ্য ডিজাইনে প্রভাবিত করে। আচ্ছা, সংস্কৃতি কি? সংস্কৃতি মানে হচ্ছে মানুষের দীর্ঘদিন ধরে লালন করা যে ধারণা, যে বিশ্বাস, যে জীবন ধারণ, সেগুলো হচ্ছে মানুষের সংস্কৃতি। যেমন মনে করো বাংলাদেশের পার্সপেক্টিভে, যে বাংলাদেশের মানুষ সাধারণত কি খায়? দুপুরবেলা কি খাচ্ছে? ভাত খাচ্ছে, অথবা ভাত জাতীয় কিছু খাচ্ছে। কিন্তু আমেরিকায় এই দুপুরবেলা বা রাতে কি খাচ্ছে? তারা হচ্ছে ভাত হয়তো খাচ্ছে না, তারা হচ্ছে ফাস্টফুড জাতীয় কিছু খাচ্ছে, অথবা তারা হচ্ছে অন্য কিছু খাচ্ছে। তো এই যে খাবারটা বাংলাদেশে একরকম, আমেরিকাতে একরকম, এই পরিবর্তনটা হচ্ছে কিসের কারণে হয়েছে? সংস্কৃতির কারণে। সংস্কৃতি, তাদের বিশ্বাস, তাদের ধারণা, এই বিশ্বাস ধারণা সংস্কৃতির কারণে কি হচ্ছে? তাদের দৈনন্দিন যে খাদ্যাভ্যাস সেটা চেঞ্জ হচ্ছে, পোশাক পরিচ্ছদ সেটা চেঞ্জ হচ্ছে, তাদের চলাফেরা, তাদের দৃষ্টিভঙ্গি সেটা চেঞ্জ হচ্ছে। এতে করে কি হয়? পণ্য ডিজাইনেও সেই জিনিসটা প্রভাবিত করছে। অর্থাৎ বাংলাদেশের ক্রেতাদের জন্য যে ধরনের পণ্যটা ডিজাইন করবে, যে ধরনের শার্ট, যে ধরনের জামা কাপড় ডিজাইন করবে, একজন আমেরিকার জন্য কিন্তু সেইভাবে ডিজাইন করবে না। একজন মুসলিম কান্ট্রির জন্য যে বিষয়গুলো পণ্য ডিজাইন করবে, একটা নন মুসলিম কান্ট্রির জন্য কিন্তু সেই বিষয়গুলো ডিজাইনটা করবে না। এগুলা কিসের উপর ডিপেন্ড করে? সংস্কৃতির উপর ডিপেন্ড করে। তার মানে সংস্কৃতি হচ্ছে পণ্য ডিজাইনকে প্রভাবিত করে। আমাদের প্রশ্ন হচ্ছে গ নাম্বার, বলছে যে বসন্তী কোন ধরনের পণ্য ডিজাইন করেছে? বসন্তী কোন ধরনের পণ্য ডিজাইন করেছে? আচ্ছা, বসন্তী কি করছে আমরা যদি একটু দেখি। বসন্তী বাংলাদেশের একটি সুনামধন্য পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি নতুন প্রযুক্তি ও উন্নত কৌশল ব্যবহার করে নিত্য নতুন ডিজাইনের পোশাক তৈরি করে। এতে উৎপাদন যেমন বৃদ্ধি পায়, তেমন উৎপাদন ব্যয় ও অপচয়ও হ্রাস পায়। আচ্ছা, এতটুকু দেখা বলো যে বসন্তী কোন ধরনের পণ্য ডিজাইন করছে? বসন্তী কোন ধরনের পণ্য ডিজাইন করেছে এটা একটু বলো। একজন লেখছো যে ক্রিয়াগত ডিজাইন, বাকিরা উত্তর দাও, বাকিরা উত্তর দেওয়ার চেষ্টা করো। এখানে কি বলছে? এখানে বলছে যে এটা হচ্ছে বসন্তী একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি নতুন
প্রযুক্তি ও উন্নত কৌশল ব্যবহার করে নিত্য নতুন ডিজাইনের পোশাক তৈরি করে। তাহলে এটা হচ্ছে কোন ধরনের ডিজাইন? একজন লেখছে উৎপাদন ডিজাইন, একটা হচ্ছে অনেকে ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন দিয়েছো, অনেকে ক্রিয়াগত ডিজাইন দিয়েছো। আচ্ছা, একজন লেখছো ভাইয়া ইমেজ সৃষ্টি কি? ইমেজ মানে হচ্ছে একটা পণ্যের প্রতি তোমার যে ধারণা, পজিটিভ ধারণা, সেটা হচ্ছে ইমেজ। একটা পণ্যের প্রতি তোমার যে দৃষ্টিভঙ্গি সৃষ্টি হওয়াকে, পণ্যের প্রতি ইমেজ সৃষ্টি হওয়াকে বোঝায়। 100% উৎপাদন ডিজাইন। হ্যাঁ, যারা যারা অনেকে ব্যবহারিক ডিজাইন এখনো দিচ্ছ, ক্রিয়াগত ডিজাইন দিচ্ছ, হ্যাঁ এটা কি হবে? এটা হচ্ছে উৎপাদন ডিজাইন হবে। উৎপাদন ডিজাইন হবে, উৎপাদন ডিজাইন হবে। আচ্ছা, উৎপাদন ডিজাইন মানে কি আগে বুঝি। যারা ক্রিয়াগত ডিজাইন দিছো, এই ক্রিয়াগত ডিজাইনটা বলতে কি বুঝে? ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন হচ্ছে পণ্যের অন্তর্নিহিত গুণাবলীকে পরিবর্তন করা, পণ্যের অভ্যন্তরীণ যে গুণাবলী আছে সেটার পরিবর্তন করাকে বলা হয় ক্রিয়াগত ডিজাইন। এখানে কি করছে? আমরা উৎপাদন ডিজাইনে পড়ছিলাম যখন পণ্য তৈরিতে আধুনিক কলা কৌশল ব্যবহার করবে সেটাকে বলা হয় উৎপাদন ডিজাইন। এখানে কিন্তু সরাসরি বলে দিয়েছে যে নতুন প্রযুক্তি এবং উন্নত কৌশল ব্যবহার করে পণ্য ডিজাইন করতেছে। তার মানে পণ্য ডিজাইনের যে ধরন সেটাকে পরিবর্তন করতেছে। আর পণ্য ডিজাইনের ধরন পরিবর্তন করাকে কি বলা হয়? পণ্য ডিজাইনের ধরন পরিবর্তনকে বলা হয় উৎপাদন ডিজাইন। তাহলে উদ্দীপকে কি হবে? এটা হচ্ছে কোন ধরনের ডিজাইন? উৎপাদন ডিজাইন। যারা যারা উৎপাদন ডিজাইন দিয়েছো, একজন দিয়েছো সম্মিলিত ডিজাইন, সম্বলিত ডিজাইন। সম্বলিত ডিজাইন নামে কোনো ডিজাইন নাই, তাহলে এটা কি হবে? উৎপাদন ডিজাইন। তাহলে প্রথমে কি দিবা? যে বসন্তী উৎপাদন ডিজাইন করেছেন। তারপর হচ্ছে দ্বিতীয় স্টেপে উৎপাদন ডিজাইনের সংজ্ঞা দিবা। তৃতীয় স্টেপে উদ্দীপকটা নিয়ে আসবা এবং যে এটা উৎপাদন ডিজাইন সেই জিনিসটা ব্যাখ্যা করে দিবা। এভাবে করলে তোমরা ইনশাল্লাহ 3-3 পাবা। তারপরে ঘ নাম্বার প্রশ্ন কি বলছে? বলছে যে উদ্দীপকের প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রেক্ষাপটে যেসব পণ্য ডিজাইনের পরিকল্পনা হাতে নিয়েছে তা বিশ্লেষণ করো। আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের পণ্য ডিজাইন হাতে নিয়েছে আমরা যদি একটু দেখি। এখানে বলছে আসন্ন ধর্মীয় ও বৈশাখী উৎসবকে সামনে রেখে প্রতিষ্ঠানটি নিত্য নতুন ডিজাইনের পাঞ্জাবি, থ্রি পিস, শাড়ি, শার্ট ইত্যাদি উৎপাদনের পরিকল্পনা হাতে নিয়েছে। তো এই যে নিত্য নতুন পণ্য হাতে নিয়েছে কিসে কাকে কেন্দ্র করে? এটা হচ্ছে যে ধর্মীয় উৎসব এবং বৈশাখী উৎসবকে কেন্দ্র করে এই পণ্য তৈরি হাতে নিয়েছে। তো এটা কোন ধরনের ডিজাইন? বাংলাদেশের প্রেক্ষাপটে এসব ডিজাইনটা কোন ধরনের ডিজাইন এবং এটার ভ্যালু কতটুকু আছে এবং কতটুকু গ্রহণযোগ্য? এটা কিসের ডিজাইন একটু বলো তো যদি। বিশেষ দিবস উপলক্ষে ডিজাইন, এটা কোন ধরনের ডিজাইন? বিশেষ উপলক্ষে পণ্য ডিজাইন অনেক দিছ, বিশেষ উপলক্ষে পণ্য ডিজাইন নামে কোনো কিছু নাই। তো একজন দিয়েছ নান্দনিক ডিজাইন, রুচিশীল বা নান্দনিক ডিজাইন। নান্দনিক, ওকে। হ্যাঁ, যারা হচ্ছে নান্দনিক ডিজাইন দিচ্ছ, উৎসব ডিজাইন একজন দিয়েছে, উৎসব ডিজাইন। উৎসব ডিজাইন নামে কোনো ডিজাইন নাই। আমরা হচ্ছে 4টা ডিজাইনের বাইরে কোনো ডিজাইন যাব না। অনেকে দেয় হচ্ছে আকর্ষণীয় ডিজাইন করেছে, কি করছে? আকর্ষণীয় ডিজাইন। তো আকর্ষণীয় ডিজাইন নামেও কোনো ডিজাইন নাই। তো এটা হচ্ছে 4টা যে ডিজাইন আছে এটার মধ্যে থাকবা, বাইরে গেলে কিন্তু নাম্বার পাবা না। তো এই ডিজাইন গুলো হচ্ছে মাশাআল্লাহ সবারটাই হচ্ছে। কিন্তু যারা যারা উৎসব ডিজাইন দিচ্ছ, যারা আকর্ষণীয় ডিজাইন দিচ্ছ, যারা হচ্ছে বিশেষ উৎসব ডিজাইন দিচ্ছ, তারা হচ্ছে এই ধরনের ডিজাইন থেকে একটু দূরে থাকো। আচ্ছা, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে রুচিসম্মত ডিজাইন। সম্মত ডিজাইন বা নান্দনিক ডিজাইন, রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন। এখন আমরা একটু আগে বলছিলাম যে যদি কোনো একটা ধর্মীয় উৎসব, ঈদ, পূজা অথবা কোনো একটা সাংস্কৃতিক উৎসব অথবা কোনো একটা জাতীয় উৎসবকে কেন্দ্র করে, যে কোনো একটা উৎসবকে কেন্দ্র করে যখন পণ্য ডিজাইন করা হয় সেটা মূলত নান্দনিক বা রুচিসম্মত ডিজাইনে চলে যায়। তো এটা কোন ধরনের ডিজাইন? নান্দনিক বা রুচিসম্মত ডিজাইন। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এই ডিজাইনটার গুরুত্ব কতটুকু? বাংলাদেশের প্রেক্ষাপটে ডিজাইনটা গুরুত্ব
অনেক বেশি। কারণ কি, এই ডিজাইনের মাধ্যমে কি হচ্ছে, এই ডিজাইনের মাধ্যমে হচ্ছে নিত্য নতুন পণ্য, নতুন নতুন ডিজাইনের পণ্য তৈরি হচ্ছে। এতে করে বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের, বিভিন্ন বর্ণের পোশাক পেয়ে বা পণ্য পেয়ে ক্রেতাদের মাঝে একটা বৈচিত্র্যতা সৃষ্টি হবে। এবং যেহেতু এটা নান্দনিক বা রুচির পরিবর্তন করতেছে বা বহিরাবরণের পরিবর্তন করতেছে, এতে করে পণ্যের প্রতি ক্রেতাদের আকর্ষণ বৃদ্ধি পাবে। এতে করে বিক্রয় বৃদ্ধি পাবে, ব্যয় কমবে, মুনাফা বাড়বে, ব্যবসা সম্প্রসারণ হবে। তারপর হচ্ছে বাজারে টিকে থাকা যাবে, বেকার সমস্যা দূর হবে, জীবনযাত্রার মান উন্নয়ন হবে, দেশের অর্থনৈতিক ভূমিকা অগ্রসর হবে। এগুলো সব লিখে দিবা, তাহলেই হবে কি হবে, তোমরা ভালো মার্কস পাবা। তো আশা করছি সৃজনশীলটা বুঝতে পারছো। তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ, অনেকে রুচিসম্মত দিচ্ছেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই অধ্যায়টা আমাদের শেষ। আমরা হচ্ছে আমাদের মার্কেটিং ফার্স্ট পেপারের সর্বশেষ যে অধ্যায়, সেটা হচ্ছে সপ্তম অধ্যায়, মান ব্যবস্থাপনা। মান ব্যবস্থাপনা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব, মান ব্যবস্থাপনা। তো আমরা এর আগের ক্লাসটাতে যে বিষয়গুলো, যেই সৃজনশীল গুলো যেখান থেকে আসে সেগুলো বললাম, এগুলো হচ্ছে গুরুত্ব সহকারে পড়বেন, তাহলে হচ্ছে ভালো মার্কস ক্যারি করতে পারবেন। একজন আসছেন এখন, আসসালামু আলাইকুম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন দেখো কি বলছে, যে মান ব্যবস্থাপনা। মান ব্যবস্থাপনা বলতে আসলে কি বুঝি? আচ্ছা, মান ব্যবস্থাপনার আগে তোমার বুঝতে হবে আসলে মান কি। মান বলতে আমরা কি বুঝি? মান কি? কোয়ালিটি। কোয়ালিটি কি? কোয়ালিটি মানে হচ্ছে একটা পণ্যের অভ্যন্তরীণ গুণ বা বৈশিষ্ট্য। কি বললাম? একটা পণ্যের অভ্যন্তরীণ যে গুণ বা বৈশিষ্ট্য, যেটা মানুষের অভাবটাকে পূরণ করে, সেটাই হচ্ছে পণ্যের মান। তাহলে মান বলতে হচ্ছে পণ্যের অভ্যন্তরীণ গুণ বা বৈশিষ্ট্যকে বোঝায়, যা মানুষের অভাব পূরণে সক্ষম, সেটাকে মান বলা হয়। কি বলা হয়? মান। তোমাদের প্রশ্ন আসবে যে মান কি? মান কি? মান কি? মান হচ্ছে পণ্যের বা সেবার, পণ্য বা সেবার অন্তর্নিহিত গুণ বা বৈশিষ্ট্য, যা মানুষের অভাব পূরণ করতে সক্ষম। তো এখন মান ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? মান ব্যবস্থাপনা বলতে বোঝায় হচ্ছে মান সংক্রান্ত যে ব্যবস্থাপনা, পণ্যের মান সংক্রান্ত যে ব্যবস্থাপনা, সেটাকে মান ব্যবস্থাপনা বলা হয়। ওকে, গুণ বা বৈশিষ্ট্য। একজন প্রশ্ন করেছেন, লাভ দিয়ে ষষ্ঠ অধ্যায় কেমনে গেল? আমরা হচ্ছে গত ক্লাসে আমরা ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, ফিফথ চ্যাপ্টার, প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম চ্যাপ্টার আলোচনা করছি। তো আজকের ক্লাসে আমরা ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করতেছি। তো ষষ্ঠ অধ্যায় অলরেডি শেষ, আমরা হচ্ছে সপ্তম অধ্যায় আলোচনা করতেছি। আচ্ছা, এখন দেখো মান সংক্রান্ত ব্যবস্থাপনা হচ্ছে মান ব্যবস্থাপনা। এখানে অনেক বড় সংখ্যা দিচ্ছে, পণ্যের ধারাবাহিক মান উন্নয়নের মাধ্যমে ত্রুটিমুক্ত সর্বোৎকৃষ্ট মানের পণ্য সেবা সরবরাহ করে ক্রেতার আকাঙ্ক্ষা পূরণ, উৎপাদনশীলতা বজায়, অপচয় হ্রাস, ভোক্তা সন্তুষ্টি ও আনুগত্য সৃষ্টি করাকে মান ব্যবস্থাপনা বলে। অনেক কঠিন না, অনেক বড় না। তো মানসম্মত পণ্য উৎপাদন করার জন্য যে ব্যবস্থাপনা, যে কাজগুলো ব্যবহার করা হয়, সেটাকে মান ব্যবস্থাপনা বলা হয়। তাইলে মানসম্মত পণ্য উৎপাদনের লক্ষ্যে পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত সকল কাজের সমষ্টিকে কি বলা হয়? মান ব্যবস্থাপনা বলা হয়। তাহলে তুমি যদি ব্যবস্থাপনার সংজ্ঞাটা জানো, তুমি মান ব্যবস্থাপনাটা অটোমেটিক বুঝে যাবা এবং সেটার সংজ্ঞায়ন করতে পারবা। কিভাবে? ব্যবস্থাপনা তো জানো যে পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত সকল কাজের সমষ্টিকে ব্যবস্থাপনা বলা হয়। তো এখন মান ব্যবস্থাপনা কি? মানসম্মত পণ্য উৎপাদন করার জন্য পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত সকল কাজের সমষ্টিকে মান ব্যবস্থাপনা বলা হয়। এভাবেই বললেই হবে। তো এখান থেকে একটা প্রশ্ন আসে যে মান ব্যবস্থাপনার জনক কে? এডওয়ার্ড ডেমিং। এডওয়ার্ড ডেমিংকে মান ব্যবস্থাপনার জনক বলা হয়। তিনি 1950 সালে 14টি নীতি প্রদান করেছেন। এডওয়ার্ড ডেমিংকে মান ব্যবস্থাপনার জনক বলা হয়। তো মান ব্যবস্থাপনার গুরুত্ব। আচ্ছা, মান ব্যবস্থাপনার মাধ্যমে কি হয়?
মান ব্যবস্থার মাধ্যমে কি হয়, আমার হচ্ছে সর্বোৎকৃষ্ট মানের ভালো মানের মান প্রতিষ্ঠা করা যায়, মান সংরক্ষণ করা যায়, নিম্নমানের যে ব্যয়গুলো হয় সেই ব্যয়গুলোকে হ্রাস করা যায়, অপচয় কমানো যায়, ক্রেতা সন্তুষ্টি বৃদ্ধি করা যায়, ফেরতের হার কমানো যায়, ক্রেতাদের আহ, ত্রুটির কারণ এবং অনুসন্ধান করা যায়, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় এবং বিক্রয় বাড়ানো যায়, ক্রেতা সন্তুষ্ট করা যায় এবং প্রতিযোগিতায় টিকে থাকা যায়। এগুলো সব হচ্ছে মান ব্যবস্থাপনার গুরুত্ব। কেন করা যায়? ধারাবাহিক মান উন্নয়ন, সামাজিক কল্যাণ নিশ্চিতকরণ, প্রতিযোগিতার সামর্থ্য বৃদ্ধি করা যায়, বাজার সম্প্রসারণ করা যায়, জীবনযাত্রার মান উন্নয়ন করা যায়। তো এই দেখো, জীবনযাত্রার মান, বেকারত্ব হ্রাস করা যায়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, অর্থনৈতিক উন্নয়ন করা, তারপরে হচ্ছে বাজার সম্প্রসারণ, এগুলো সব হচ্ছে সব কাজের ক্ষেত্রে রিলেটেড। তুমি যদি একটু মনোযোগ দিয়ে বুঝো বিষয়টা, তাহলে কিন্তু এই কথাটি তুমি যদি প্রতিটা সৃজনশীলে লিখো, গুছিয়ে লিখো, তাহলে কিন্তু তোমার আজে বাজে কথাও লিখতে হচ্ছে না, তুমি পারফেক্টলি সুন্দর একটা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারতেছো। এই লেখা যদি তোমার খাতায় দেখে স্যার, তাহলে তো ফুল মার্কস দিবেই। ওকে, পিডিএফ দেওয়া হবে। তারপরে দেখো, মানের নির্ধারক সমূহ। মান কিভাবে নির্ধারণ করা হয়? একটা হচ্ছে মানের নির্ধারক ডিজাইনের মাধ্যমে, পণ্য সেবার সহজলভ্যতা, বর্ণিত মানের প্রতিফলন, সহজে ব্যবহার্য, এগুলো আসবে না তেমন, এগুলা বেশি গুরুত্বপূর্ণ না। এখান থেকে তোমাদের সৃজনশীল আসা শুরু, এগুলা হচ্ছে গুরুত্বপূর্ণ। নিম্নমানের পণ্য উৎপাদনের কারণ কি? নিম্নমানের পণ্য উৎপাদনের কারণ, এখানে হচ্ছে নিম্নমানের পণ্য উৎপাদনের কারণ এবং হচ্ছে নিম্নমানের ব্যয়। পণ্য নিম্নমানের হইলে যে যে খরচগুলো আছে, এই খরচগুলো তোমাদের সৃজনশীল আসে। তো এই যে নিম্নমানের পণ্য উৎপাদন হয়, এই উৎপাদন হওয়ার পিছনে কারণগুলো কি কি? কিছু কারণ হচ্ছে আমরা জানি, কিছু কারণ হচ্ছে আমরা জানি না। আমরা কোনটি জানি? আমরা জানি হচ্ছে যখন নিম্নমানের কাঁচামাল ব্যবহার করব, আমার শ্রমিকরা যদি অদক্ষ হয়, আমি যদি অনুন্নত যন্ত্রপাতি ব্যবহার করি, তাহলে তো আমি জানি যে আমার পণ্যের মানটা নিম্ন থাকবে, নিম্নমানের পণ্য উৎপাদন হবে। এগুলো হচ্ছে জানা কারণ। আবার কিছু আছে অজানা কারণ, যেগুলো হচ্ছে হঠাৎ করে মেশিনের সমস্যা হয়ে গেল, মেশিনটা কেন সমস্যা হলো আমি বুঝতে পারতেছি না, যে ত্রুটি বিচ্যুতি হয়, এগুলো হচ্ছে অজানা কারণ। হঠাৎ করে বিদ্যুৎ চলতেছে, হঠাৎ করে একটা ফ্যান নষ্ট হয়ে গেল অথবা লাইট অফ হয়ে গেল। তো এগুলো হচ্ছে কি কারণ? এগুলো হচ্ছে হঠাৎ করে যেগুলো হয়, যেগুলো আগে থেকে জানা থাকে না, এগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করা যায় না। আর যেগুলো আমি জানি সেগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। তো এই যে নিম্নমানের উৎপাদনের কারণগুলো, এই কারণকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে। কি কি? একটা হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য কারণ, এটাকে বলা হয় অযাচিত কারণ। আর একটা বলা হয় দৈব চয়িত কারণ, দৈব চয়িত কারণ বা অনিয়ন্ত্রণযোগ্য কারণ। তাহলে কারণ কয় প্রকার? দুই প্রকার। যেগুলো হচ্ছে জানা কারণ, যেগুলা জানি যে কারণগুলোর জন্য আমার নিম্নমানের পণ্য উৎপাদন হয়। আবার কিছু কারণে আমার আমার নিম্নমানের পণ্য উৎপাদন হয় যেগুলো আমি জানি না। যেগুলো আমি জানি সেগুলো বলা হয় অযাচিত কারণ বা নিয়ন্ত্রণ করার যোগ্য। আর বেশিক্ষণ না। আর যে কারণগুলো আমি জানি না সেগুলোকে বলা হয় দৈব চয়িত কারণ বা অজানা কারণ। অজানা কারণ, সেগুলাকে কি করা যায় না? নিয়ন্ত্রণ করা যায় না। এই কারণগুলো কি কি? যেমন হচ্ছে শ্রমিক কর্মীর অদক্ষতা এবং অবহেলা। আমি জানি শ্রমিকরা অদক্ষ, তাইলে আমি এটা নিয়ন্ত্রণ করতে পারবো। কিভাবে পারবো? আমি হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে তাদের মান উন্নয়ন করতে পারি। আমি জানি নিম্নমানের কাঁচামাল ব্যবহার করছি, আমি জানি অনুন্নত সংরক্ষণ ব্যবস্থা, তাহলে এগুলো আমি নিয়ন্ত্রণ করতে পারি, আমি পরিবর্তন করতে পারি, এগুলো আমার জানা কারণ। আর কিছু আছে অযাচিত দৈব চয়িত কারণ, যেগুলো হচ্ছে আমি জানি না। সেগুলো কি কি? আকস্মিক দুর্ঘটনা, হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তারপর হচ্ছে ভুল ত্রুটি, তারপর হচ্ছে ভোক্তা রুচির পরিবর্তন। এগুলা হচ্ছে কি কারণ? দৈব চয়িত কারণ বা অজানা কারণ, এগুলাকে নিয়ন্ত্রণ করা যায় না। তাহলে নিম্নমানের পণ্য উৎপাদনের কারণ সমূহ, এটা থেকে তোমাদের এমসিকিউতে আসবে। এমসিকিউতে বলবে যে নিচের কোনটি দৈব চয়িত কারণ, নিচের কোনটি অযাচিত কারণ, নিচের কোনটিকে নিয়ন্ত্রণ করা যায়, নিচের কোনটিকে নিয়ন্ত্রণ করা যায় না। তো তোমরা এই জিনিসগুলো একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। ওকে, তাহলে বুঝতে পারছো এই যে নিম্নমানের পণ্য উৎপাদনের যে কারণ সমূহ, এই কারণ সমূহ বুঝতে পারছো কিনা একটু জানো। যদি বুঝে থাকো, এই নিম্নমানের পণ্য উৎপাদনের ফলে যে যে ব্যয় হয়, আমরা কারণ বুঝলাম এতক্ষণ। এবার কারণের, এই যে নিম্নমানের পণ্য উৎপাদনের ফলে যে যে ব্যয়গুলো হয়, এই ব্যয়কে চার ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? চার ভাগে। একটাকে বলা হয় নিবারণ ব্যয়,
নিবারণ, নিবারণ ব্যয়, এটাকে আবার প্রতিরোধমূলক ব্যয় বলা হয়। কি বলা হয়? প্রতিরোধমূলক ব্যয়। তারপর এটা হচ্ছে মূল্যায়ন ব্যয়। কি ব্যয়? মূল্যায়ন, মূল্যায়ন ব্যয়। তারপর হচ্ছে অভ্যন্তরীণ বিচ্যুতি জনিত ব্যয়, অভ্যন্তরীণ বিচ্যুতি জনিত ব্যয়, আর একটা হচ্ছে বাহ্যিক বিচ্যুতি জনিত ব্যয়। অভ্যন্তরীণ বিচ্যুতি জনিত ব্যয়, একটা হচ্ছে বাহ্যিক বিচ্যুতি জনিত ব্যয়। এই চারটা থেকে তোমাদের সিকিউ আসবে, এখান থেকে মাস্ট তোমাদের সিকিউ আসবে। তাহলে আমরা কি কি ব্যয় জানি? নিম্নমানের পণ্য উৎপাদনের ফলে 4 ধরনের ব্যয় হয়। কি কি ব্যয় হয়? একটা হচ্ছে নিবারণ ব্যয়। কি ব্যয়? নিবারণ ব্যয় বা প্রতিরোধমূলক ব্যয়। এটাকে ইংরেজি বলা হয় প্রিভেনশন কস্ট। প্রিভেনশন কস্ট। অনেক সময় বলবে যে প্রিভেনশন কস্ট নিচের কোনটি? তারপর হচ্ছে মূল্যায়ন ব্যয়। মূল্যায়ন ব্যয়, এটাকে বলা হয় মূল্যায়ন ব্যয়। তারপর হচ্ছে অভ্যন্তরীণ বিচ্যুতিজনিত ব্যয়, আর একটা হচ্ছে বাহ্যিক বিচ্যুতিজনিত ব্যয়। এখন আসি নিবারণ ব্যয় বলতে কি বোঝায়? নিবারণ ব্যয় বলতে কি বোঝায়? নিবারণ ব্যয় মানে হচ্ছে কোনো একটা পণ্য ত্রুটিমুক্ত করার জন্য বা ত্রুটির হাত থেকে রক্ষা করার জন্য পণ্য উৎপাদনের পূর্বেই যে ব্যয়গুলো সম্পাদন করা হয় সেটাকে বলা হয় প্রতিরোধমূলক ব্যয় অথবা নিবারণ ব্যয়। তাহলে পণ্য উৎপাদন করার পূর্বে ক্ষতির হাত থেকে রক্ষার জন্য যে ব্যয়গুলো করা হয় সেটাকে বলা হয় প্রতিরোধমূলক ব্যয় বা নিবারণ ব্যয়। এখানে বলছে পণ্যমান অনুন্নত হলে এ অবস্থা হতে উত্তরণে উৎপাদনকারী প্রতিষ্ঠান কতগুলো প্রতিরোধমূলক ব্যয় করতে হয়? নিম্নমানের পণ্য মূল্যায়ন ও নিম্নমানের প্রতিরোধের। আচ্ছা, এখানে হচ্ছে যে সংজ্ঞাগুলো দেওয়া আছে এগুলো একটু জটিল সংজ্ঞা। তো আমরা যদি সহজে বলি যে পণ্যকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পণ্য উৎপাদনের পূর্বে যে ব্যয়গুলো সম্পাদন করা হয় সেটাকে বলা হয় প্রতিরোধমূলক ব্যয় বা নিবারণ ব্যয়। তাহলে নিবারণ ব্যয় কখন করা হয়? পণ্য উৎপাদনের আগেই করা হয়। কখন করা হয়? পণ্য উৎপাদনের আগেই সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষার জন্য এই নিবারণ ব্যয়গুলো অথবা প্রতিরোধমূলক ব্যয়গুলো সম্পাদন করা হয়ে থাকে। তো এই নিবারণ ব্যয়গুলো কি কি? একটা হচ্ছে প্রশিক্ষণের ব্যয়। প্রশিক্ষণের ব্যয়, আচ্ছা প্রশিক্ষণ কেন দেওয়া হয়? যাতে হচ্ছে নিম্নমানের পণ্য উৎপাদন না করতে পারে, যাতে হচ্ছে ভালো মানের পণ্য উৎপাদন করে এবং পণ্যের যাতে গুণাগুণ এবং বৈশিষ্ট্য যাতে ঠিক থাকে, এই জন্য হচ্ছে প্রশিক্ষণটা দেওয়া হয়। তারপর হচ্ছে পুনঃডিজাইনের ব্যয়। পুনঃডিজাইনের ব্যয় সরবরাহকারীদের সাথে কাজ করার ব্যয়। সরবরাহকারীদের সাথে কাজ করার ব্যয়। তাহলে প্রশিক্ষণ ব্যয়, তারপরে হচ্ছে পুনঃডিজাইন ব্যয় অথবা পুনঃনকশাকরণ ব্যয়, তারপর হচ্ছে সরবরাহ যারা করে সাপ্লাইয়ার্স, সরবরাহকারীদের যাতে যে সম্পর্কটা সেটার যে ব্যয় সেটাকে বলা হয় প্রতিরোধমূলক ব্যয়। তাহলে প্রশিক্ষণের ব্যয় মানে কি? প্রশিক্ষণের ব্যয় হচ্ছে পণ্য ডিজাইন উৎপাদনের জন্য কর্মীদের প্রশিক্ষণ বাবদ যে ব্যয় করা হয় তাকে বলা হয় প্রশিক্ষণ ব্যয়। তাইলে কর্মীদের কাজের দক্ষতা অর্জনের জন্য বা দক্ষ করে তোলার জন্য যে প্রশিক্ষণ বাবদ যে ব্যয়গুলো হয় তাকে বলা হয় প্রশিক্ষণের ব্যয়। তারপর হচ্ছে পুনঃডিজাইনের ব্যয়। সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য আমি আগে যে ডিজাইনটা করছিলাম এই ডিজাইনটাকে নতুন ভাবে যখন সম্পাদন করা হয় বা পরিবর্তন করা হয় সেটাকে বলা হয় পুনঃডিজাইন ব্যয় বা পুনঃনকশাকরণ ব্যয়। আরেকটা বলা হয় সরবরাহকারীদের সাথে কাজ করার যে ব্যয়। সরবরাহকারী যারা হচ্ছে পণ্য সাপ্লাই দেয় তাদের সাথে যখন সুসম্পর্ক থাকে তারা হচ্ছে ভালো মানের পণ্য দিবে। ভালো মানের পণ্য দিলে কি হবে? ভালো মানের প্রোডাক্ট উৎপাদন করা যাবে, এতে করে ব্যয় হ্রাস পাবে, বিক্রয় বেশি হবে। তাহলে এই যে প্রশিক্ষণ ব্যয়, তারপর হচ্ছে পুনঃডিজাইনের ব্যয়, সরবরাহকারীদের সাথে সম্পর্কের যে ব্যয়, এগুলাকে বলা হয় কি? এগুলাকে বলা হয় হচ্ছে নিবারণ ব্যয়। তাইলে প্রশ্ন আসবে নিচের কোনটি নিবারণ ব্যয় বা প্রিভেনশন কস্ট? নিজের কোনটি নিবারণ ব্যয়? তাহলে এখানে হচ্ছে প্রশিক্ষণ ব্যয়, পুনঃডিজাইনের ব্যয়, পুনঃনকশাকরণ ব্যয়, তারপর হচ্ছে সংশোধনমূলক কার্যক্রমের ব্যয়, ত্রুটি চিহ্নিতকরণ ব্যয়, সরবরাহকারীদের সাথে কাজ করার ব্যয়। এই ব্যয়গুলো তোমরা মাথায় রাখবে। মোটা অঙ্কে হচ্ছে প্রশিক্ষণের ব্যয় আর হচ্ছে পুনঃডিজাইনের ব্যয়, পুনঃবিন্যাসের ব্যয়। বিন্যাস মানে হচ্ছে সাজানো, পুনঃবিন্যাসের ব্যয়। এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবা। এগুলো হচ্ছে নিবারণ ব্যয়। তারপরে যদি আসি মূল্যায়ন ব্যয়, এটাকে বলা হয় অ্যাপ্রাইজাল কস্ট। অ্যাপ্রাইজাল কস্ট, মূল্যায়ন ব্যয়। এখন মূল্যায়ন ব্যয়টা কখন করা হয়? আমরা একটু আগে পড়ছিলাম নিবারণ ব্যয় হচ্ছে উৎপাদন করার আগেই সম্পাদন করা হয়। এখন নিবারণ ব্যয়টা কখন করা হয়? আমি একটা পণ্য বানাইলাম, আমি যে পণ্যটা বানাইলাম এটা মানসম্মত হচ্ছে কিনা, পণ্যের মান অনুযায়ী
পণ্য উৎপাদন হচ্ছে কিনা তার যাচাই বাছাই করার জন্য যে ব্যয়টা হয় সেটাকে বলা হয় মূল্যায়ন ব্যয়। তাহলে আমি পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমি যে পণ্যটা তৈরি করছি সেই পণ্যটা আমার মান অনুযায়ী মানসম্মত হচ্ছে কিনা তা যাচাই বাছাই করতে গিয়ে যে ব্যয়টা হয় সেটাকে বলা হয় মূল্যায়ন ব্যয়। সেটাকে বলা হয় মূল্যায়ন ব্যয়। এই মূল্যায়ন ব্যয় আবার 3 প্রকার। একটা হচ্ছে পরিদর্শনের ব্যয়, পরীক্ষণের ব্যয়, পারিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ ব্যয়। পরিদর্শন, পরীক্ষণ, পারিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ। পরিদর্শনটা কি? পরিদর্শন মানে হচ্ছে দেখা। এই যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, এইচএসসি পরীক্ষায় যে শিক্ষকরা দেখতেছে না তুমি ঠিকঠাক ভাবে লিখতেছো কিনা, পরীক্ষায় গার্ড দিচ্ছে, তো এই যে গার্ড দেওয়া এগুলো হচ্ছে পরিদর্শন করা, পরিদর্শনের ব্যয়। তারপর হচ্ছে তুমি একটা ঔষধ, মনে করো যে ঔষধ কিনবা, তো এই ঔষধটা আসলে ভালো কিনা, যারা হচ্ছে মান নিয়ন্ত্রণকারী সংস্থা তারা দেখবে যে ঔষধটা আসলে ভালো কিনা, সেই জিনিসটা যাচাই বাছাই করার জন্য কি করা হয়, এটাকে খালি চোখে দেখা যায় এটা ভালো নাকি খারাপ বোঝা যায় না, তো এটা কি করা হয়, ল্যাবে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। তো এই যে পরীক্ষা নিরীক্ষা করা হয় এটাকে বলা হয় পরীক্ষণের ব্যয়। একটা হচ্ছে পারিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ ব্যয়। পারিসংখ্যানিক কি? এটা হচ্ছে তুমি গত বছর তোমার মানটা কেমন ছিল, এই পণ্যের মানটা কেমন, এই জিনিসগুলো যখন তুমি পরিসংখ্যান আকারে দেখবা, কতগুলো বছরের ডাটা কালেক্ট করে দেখবা, সেটা হচ্ছে পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ ব্যয়। তাহলে পরিদর্শনের ব্যয়, পরীক্ষণের ব্যয়, পারিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ ব্যয় এগুলো হচ্ছে মূল্যায়ন ব্যয়ের অন্তর্ভুক্ত। মূল্যায়ন ব্যয় অন্তর্ভুক্ত। তো অ্যাপ্রাইজাল কস্ট, এটি ইংলিশটাও মাঝে মাঝে মাথায় রাখবা যে মাঝে মাঝে প্রশ্ন আসে নিচের কোনটি অ্যাপ্রাইজাল কস্ট। এটা হচ্ছে পরিদর্শনের ব্যয়, পরীক্ষণের ব্যয়, আর একটা হচ্ছে পারিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ ব্যয়। আচ্ছা, এই নিবারণ ব্যয় আর মূল্যায়ন ব্যয় বুঝতে পারছো কিনা? নিবারণ ব্যয় আর মূল্যায়ন ব্যয় বুঝতে পারছো কিনা একটু জানাও। ওকে, বুঝতে পারছেন। যারা হচ্ছে আজে বাজে কমেন্ট করতেছেন তাদেরকে বলতেছি আপনারা এসব কমেন্ট করবেন না, আপনারা পড়তে আসছেন, যারা যারা পড়তেছে তাদেরকে একটু পড়াশোনার সুযোগ দেন, বিষয়গুলো বোঝার চেষ্টা করেন। তো আশা করছি বুঝতে পারছেন দুইটা, একটা হচ্ছে মূল্যায়ন ব্যয়, একটা হচ্ছে নিবারণ ব্যয়। এখন আসি আরো দুইটা যে ব্যয় আছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ বিচ্যুতিজনিত ব্যয়, একটা হচ্ছে বাহ্যিক বিচ্যুতিজনিত ব্যয়। অভ্যন্তরীণ বিচ্যুতি বা ব্যর্থতা জনিত ব্যয়। অভ্যন্তরীণ ব্যর্থতা, এটাকে আবার বিচ্যুতিও বলা হয়, বিচ্যুতি মানে হচ্ছে ভুল ত্রুটি আর কি। অভ্যন্তরীণ বিচ্যুতি জনিত ব্যয় এটা কি? এটা হচ্ছে কোনো পণ্য তৈরি করতে গিয়ে যে ব্যয়গুলো হয়, একটি পণ্য তৈরি করার সময় যে যে ব্যয়গুলো হয় তাকে বলা হয় অভ্যন্তরীণ বিচ্যুতি জনিত ব্যয়। অভ্যন্তরীণ বিচ্যুতি জনিত ব্যয়। এই অভ্যন্তরীণ বিচ্যুতি জনিত ব্যয় হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে উৎপাদন ক্ষতি, একটা হচ্ছে পুনর্কার্য ব্যয়। একটা হচ্ছে কি উৎপাদন ক্ষতি আর একটা হচ্ছে পুনর্কার্য ব্যয়। উৎপাদন ক্ষতিটা কোনটা? একটা পণ্য উৎপাদন করতে গিয়ে যখন সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, কি হয়, সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, তখন যে ব্যয়টা হয় সেটাকে বলা হয় উৎপাদন ক্ষতি। একটি পণ্য উৎপাদন করতে গিয়ে যখন সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, এর ফলে যে ব্যয়টা হয় সেটাকে বলা হয় উৎপাদন জনিত ক্ষতি। উৎপাদন ক্ষতি, উৎপাদন ক্ষতি, ক্ষমতাজনিত বাদ দেন, উৎপাদন ক্ষতি। আরেকটা হচ্ছে পুনর্কার্য ব্যয়। পুনর্কার্য ব্যয়, পুনর্কার্য মানে কি? মনে করেন একটা পণ্য উৎপাদন করতে গিয়ে আংশিক ক্ষতি হয়েছে, কি হয়েছে, আংশিক ক্ষতি হয়েছে, ওই ক্ষতিপূরণ বা ক্ষতিটা নিবারণ করতে গিয়ে যে ব্যয়টা হয় সেটাকে বলা হয় পুনর্কার্য ব্যয়। একটি পণ্য উৎপাদন করতে গিয়ে যদি আংশিক ক্ষতি হয়, সেই ক্ষতিটাকে উত্তরণ করার জন্য যে ব্যয়গুলো হয় সেটাকে সেটাকে বলা হয় পুনর্কার্য ব্যয়। সেটাকে কি বলা হয়? পুনর্কার্য ব্যয়। তাহলে একজন বলছেন পুনর্কার্য ব্যয় কি? তাহলে পুনর্কার্য ব্যয় বুঝতে পারছেন? পুনর্কার্য মানে হচ্ছে একটি পণ্য উৎপাদন করতে গিয়ে যখন আংশিক ক্ষতিগ্রস্ত হয় বা ত্রুটিপূর্ণ হয়, তখন ওই ত্রুটিটাকে উত্তরণ করার জন্য বা সংশোধন করার জন্য যে ব্যয়টা হয় সেটাকে বলা হয় কি? পুনর্কার্য ব্যয়। সেটাকে বলা হয় পুনর্কার্য ব্যয়। সে ব্যয়টাকে বলা হয় পুনর্কার্য ব্যয়। তাহলে বুঝতে পারছেন পুনর্কার্য ব্যয় কাকে বলে? তাহলে অভ্যন্তরীণ বিচ্যুতি জনিত ব্যয় বা অভ্যন্তরীণ ব্যর্থতা জনিত ব্যয় হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে উৎপাদন ক্ষতি আর একটা হচ্ছে পুনর্কার্য ব্যয়। এবার যদি আসি বাহ্যিক ব্যর্থতা জনিত ব্যয়, বাহ্যিক ব্যর্থতা জনিত ব্যয় হচ্ছে
পণ্য বিক্রয়ের পর যে ব্যয়টা সংগঠিত হয় সেটাকে বলা হয় বাহ্যিক ব্যর্থতাজনিত ব্যয়। একটি পণ্য বিক্রয় করার পর যে ব্যয় সংগঠিত হয় তাকে কি বলা হয়? বাহ্যিক ব্যর্থতাজনিত ব্যয়। তো এই বাহ্যিক ব্যর্থতাজনিত ব্যয় হচ্ছে আবার দুই প্রকার। একটা হচ্ছে ওয়ারেন্টি, মামলা পরিচালনার ব্যয়। ওয়ারেন্টি, গ্যারান্টি, মামলা পরিচালনার ব্যয় এগুলো হচ্ছে কি বাহ্যিক ব্যর্থতাজনিত ব্যয়। বাহ্যিক মানে হচ্ছে বাইরে থেকে যে ব্যয়গুলো হয়, যেমন হচ্ছে পণ্যটা বিক্রয়ের পর যে ব্যয়টা হয় সেটা হচ্ছে বাহ্যিক ব্যর্থতাজনিত ব্যয়। এখন ওয়ারেন্টি মানে কি? ওয়ারেন্টি মানে হচ্ছে কোন পণ্যের মান, বৈশিষ্ট্য, উপযোগী ইত্যাদি সম্পর্কে উৎপাদক এবং পরিবেশকদের মধ্যে বিবৃতিকে ওয়ারেন্টি বলা হয়। ওয়ারেন্টি মানে হচ্ছে একটা চুক্তি, যে চুক্তির আলোকে বিক্রেতা এবং ক্রেতার মধ্যে বা উৎপাদনকারী এবং ক্রেতার মধ্যে একটা চুক্তি হয় যে এতদিনের মধ্যে যদি কোনো ত্রুটি সংঘটিত হয় তখন এটা বিনামূল্যে যে সংশোধন করে দেওয়া হবে বা রিপেয়ার করে দেওয়া হবে, সেটা হচ্ছে যে চুক্তিটা, এটাকে বলা হয় ওয়ারেন্টি। আর ওয়ারেন্টির কারণে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো ত্রুটি সংঘটিত হয় তখন কোম্পানি এটাকে ফ্রিতে ঠিক করে দেয়। যেমন হচ্ছে মোবাইল ফোন সাধারণত 1 বছরের, 1.5 বছরের, 6 মাসের যে গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া হয়, তখন এই 1 বছরের মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয় তখন কি করে দেয়? ফ্রিতে এটাকে রিপেয়ার করে দেয়। এটা হচ্ছে ওয়ারেন্টি ব্যয়। আর হচ্ছে মামলা পরিচালনা ব্যয়। মনে করেন একটা কোম্পানি থেকে একজন একটা মোবাইল কিনলো, তো মোবাইলে বলা হয় যে এটা সম্পূর্ণ ভালো মোবাইল, এটা কোনো ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা থেকে কোনো ব্রাস্ট হওয়ার সম্ভাবনা নেই। তো একজন লোক এটা হচ্ছে পকেটে করে হাঁটতেছে, হঠাৎ করে এটা ব্রাস্ট হয়ে গেল। তো ব্রাস্ট হয়ে ওর হচ্ছে পায়ে সমস্যা হলো বা পায়ে ক্ষতিগ্রস্ত হইলো, অথবা এতে করে কি হবে? এতে করে তার যে ক্ষতিপূরণের জন্য যে মামলা দায়ের করলো যে এই মোবাইলটাতে লেখা ছিল এটা ব্রাস্ট হবে না, এটা ব্যাটারি খুবই ভালো, এটা কোনো ক্ষতিগ্রস্ত হবে না। তো এই যে ক্ষতিটা হলো, এর জন্য যে মামলাটা করা হলো, এই মামলাটা লড়ার জন্য যে ব্যয়টা হয় সেটাকে বলা হয় মামলা পরিচালনা ব্যয়। তাহলে এই বাহ্যিক ব্যর্থতাজনিত ব্যয় হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ওয়ারেন্টি, মামলা পরিচালনা ব্যয়। তো এখন দেখো তোমাদের সিকিউ কোত্থেকে আসবে? এই যে 4টা ব্যয় এতক্ষণ পড়লাম, কি কি পড়লাম? একটা হচ্ছে নিবারণ ব্যয়, একটা হচ্ছে মূল্যায়ন ব্যয়, একটা হচ্ছে অভ্যন্তরীণ বিচ্যুতিজনিত ব্যয়, আর একটা হচ্ছে বাহ্যিক বিচ্যুতিজনিত ব্যয়। বাহ্যিক বিচ্যুতিজনিত ব্যয়, এই যে 4টা ব্যয়, এই 4টা ব্যয় থেকে তোমাদের সৃজনশীল আসবে। তোমরা হচ্ছে এই 4টা ব্যয় খুব ভালোভাবে পড়ো। আর এই 4টা ব্যয় বুঝতে পারছো কিনা একটু জানাও তো। তো এই 4টা ব্যয় বুঝতে পারছো কিনা একটু জানাও। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা নেক্সট যাচ্ছি সামনের দিকে। তো এখন আসি মান নিয়ন্ত্রণের কার্যাবলী। মান নিয়ন্ত্রণের কার্যাবলী। এখন আমরা এই যে পণ্যের মানটাকে কিভাবে নিয়ন্ত্রণ করব, এখান থেকে সৃজনশীল আসে, এখান থেকে হচ্ছে সিকিউ আসে, এখান থেকে হচ্ছে মাঝে মাঝে সিকিউ আসে, যদি একটু জটিল করে এখান থেকে আসবে। তো এখন মানটা আমি কিভাবে নিয়ন্ত্রণ করব? আমরা ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের নিয়ন্ত্রণ অধ্যায়ে আমরা কিন্তু একটা ফরম্যাট শিখছিলাম নিয়ন্ত্রণ কিভাবে করব। তো সেখানে আমরা 5টা স্টেপ শিখছিলাম, কিন্তু এখানে হচ্ছে 6টা স্টেপ। এখানে হচ্ছে কি, প্রথমে হচ্ছে আদর্শ মান নির্ধারণ করা। আদর্শ মান নির্ধারণ করা যে আমি কি মানের বা কি গুণের, কি বৈশিষ্ট্যের, কি আকারের, কি পরিমাণ পণ্য উৎপাদন করব, সেটাই হচ্ছে আদর্শ মান। প্রথম হচ্ছে আদর্শ মান নির্ধারণ করা। তারপরে হচ্ছে উন্নত কাঁচামাল ও উপকরণ নিশ্চিতকরণ। এখন আমি যে আদর্শ মানটা নির্ধারণ করছি, ভালো মানের পণ্য উৎপাদন করব, এই ভালো মানের পণ্য উৎপাদন করতে আমার ভালো মানের কি করতে হবে? কাঁচামাল সরবরাহ করতে হবে। এই উন্নত কাঁচামাল এবং উপকরণের দিয়ে নিশ্চিতকরণ হচ্ছে দ্বিতীয় স্টেপ। তারপর হচ্ছে কার্যাদি পরিদর্শন করা। এখন তৃতীয় স্টেপে গিয়ে আমি দেখবো যে আমি যে কাজটা করতেছি এখানে হচ্ছে কোনো ভুল হচ্ছে কিনা, ভুল ত্রুটি হচ্ছে কিনা, এই জিনিসগুলো দেখবো কোথায়? কার্যাদি পরিদর্শনের মাধ্যমে। তারপর হচ্ছে যদি দেখি কোনো ভুল ত্রুটি হচ্ছে, ভুল ত্রুটিগুলো কি কি সেগুলো, বিচ্যুতিগুলো বা ভুলটা নির্ধারণ করব। যে আমি দেখলাম যে এই ভুল হচ্ছে, যেমন শ্রমিকরা ঠিকভাবে পণ্য উৎপাদন করতে পারতেছে না বা স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে না, সেই জিনিসগুলো আমি বিচ্যুতি নির্ধারণ করব। তারপর হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করব।
সংশোধনমূলক এই যে শ্রমিকরা কাজ করতেছে না, কেন করতেছে না, তারা যদি অদক্ষ হয়ে থাকে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা দেব, যদি কোনো মেশিনে সমস্যা থাকে মেশিনটাকে সমাধান করার চেষ্টা করব সমস্যা। তো এই সংশোধনমূলক ব্যবস্থা করব। তারপরে স্টেপে হচ্ছে মূল্যায়ন, মূল্যায়ন বিচ্যুতি, মূল্যায়ন যে এখন সর্বশেষ স্টেপ। এখন হচ্ছে আমি যে প্রথমে মানটা নির্ধারণ করলাম, এই মান অনুযায়ী আসলে আমার পণ্যটা উৎপাদন হয়েছে কিনা তা যাচাই বাছাই করার সর্বশেষ স্টেপ হচ্ছে মূল্যায়ন বিচ্যুতি। যদি বিচ্যুতি হয় আবার সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করব। তো এই যে ফরম্যাটটা আমরা কিন্তু ম্যানেজমেন্টের সেকেন্ড পেপারে যে নিয়ন্ত্রণ সেটার মতোই কিন্তু একটু ডিফারেন্স, একটু এখানে ডিফারেন্স আছে। যেমন আদর্শ মান এখানে ঠিক আছে, সংশোধনও আছে, বিচ্যুতিও আছে। তো এখানে একটু ডিফারেন্স আছে, কাঁচামাল ও উন্নত উপকরণ নিশ্চিতকরণ, কার্যাদি পরিদর্শন, তারপর হচ্ছে বিচ্যুতি নির্ধারণ, সংশোধনমূলক ব্যবস্থা, তারপর হচ্ছে মূল্যায়ন বিচ্যুতি, বিচ্যুতি মূল্যায়ন। তো এগুলো হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ ফলো করব। এটা একটু মাথায় রাখবেন, এটা এমসিকিউ তে আসে যে কোনটার পরে কোনটা, তো এই ধাপগুলো মাথায় রাখবেন। কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় তখন এটা দ্রুত জানাবেন। এবার আসি সার্বিক মান ব্যবস্থাপনা, খুবই গুরুত্বপূর্ণ। সার্বিক মান ব্যবস্থাপনা, সার্বিক মান ব্যবস্থাপনা, সার্বিক মান ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেও আপনাদের সৃজনশীল আসে, এখান থেকে হচ্ছে সিকিউ আসে, সিকিউ। তো সার্বিক মান ব্যবস্থাপনার তিনটা বৈশিষ্ট্য আছে। সার্বিক মান ব্যবস্থাপনার কয়টি বৈশিষ্ট্য আছে? তিনটি। একটা হচ্ছে আচ্ছা, সার্বিক মান ব্যবস্থাপনা হচ্ছে তিনটি বৈশিষ্ট্য। একটি হচ্ছে কর্মী সম্পৃক্ততা, সম্পৃক্ততা। তারপর হচ্ছে ক্রেতা সন্তুষ্টি। প্রথম হচ্ছে ক্রেতা সন্তুষ্টি, প্রথমটা হচ্ছে ক্রেতা সন্তুষ্টি, সন্তুষ্টি, প্রথমটা হচ্ছে ক্রেতা সন্তুষ্টি। তারপর হচ্ছে কর্মী সম্পৃক্ততা। 3 নম্বর হচ্ছে ধারাবাহিক মান উন্নয়ন, ধারাবাহিক মান উন্নয়ন। তাহলে ধারাবাহিক মান উন্নয়ন। তো এই যে তিনটা বৈশিষ্ট্য, সার্বিক মান ব্যবস্থাপনার তিনটি বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো একেবারে মুখস্থ করে ফেলবা। এখান থেকে তোমাদের বলবে যে নিচের কোনটি সার্বিক মান ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। তো এই তিনটা বৈশিষ্ট্য তোমরা মুখস্থ করে ফেলবা। প্রথমটা হচ্ছে ক্রেতা সন্তুষ্টি, তারপর হচ্ছে কর্মী সম্পৃক্ততা, তারপরটা হচ্ছে ধারাবাহিক মান উন্নয়ন। তাহলে প্রথমটা হচ্ছে কর্মী যারা হচ্ছে ক্রেতা আছে, ক্রেতা সন্তুষ্টি, ক্রেতা সন্তুষ্ট হবে, কর্মীদেরকে সম্পৃক্ত করব কাজের মধ্যে। তারপর হচ্ছে মান, যে গুণগত মান আছে এটা ধারাবাহিক উন্নয়ন করব। এটাকে বলা হয় সার্বিক মান ব্যবস্থাপনা। কি বলা হয়? সার্বিক মান ব্যবস্থাপনা। এই সার্বিক মান ব্যবস্থাপনার এই তিনটা নীতি বা তিনটা বৈশিষ্ট্য অবশ্যই মাথায় রাখবেন। এই তিনটা নীতি বা তিনটা বৈশিষ্ট্য অবশ্যই কি করবেন? মাথায় রাখবেন। ক্রেতা সন্তুষ্টি, কর্মী সম্পৃক্ততা, পণ্যের ধারাবাহিক মান উন্নয়ন, পণ্যের ধারাবাহিক মান উন্নয়ন, পণ্যের ধারাবাহিক মান উন্নয়ন। তারপর দেখেন, তাহলে বুঝতে পারছেন কিনা একটু জানান। এখন আসি সর্বশেষ এমসিকিউর জন্য যে জিনিসটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে বিএসটিআই, বিএসটিআই, আর একটা হচ্ছে আইএসও, আইএসও, আইএসও। এই দুইটা হচ্ছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা, পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা। দুইটা কি কি? একটা হচ্ছে বিএসটিআই আর একটা হচ্ছে আইএসও। একটা হচ্ছে বিএসটিআই আর একটা হচ্ছে আইএসও। ওকে, একটা হচ্ছে বিএসটিআই, একটা হচ্ছে আইএসও। এই দুইটা হচ্ছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা। এই বিএসটিআই হচ্ছে বাংলাদেশি, মানে দেশের অভ্যন্তরে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে বিএসটিআই। আর আইএসও হচ্ছে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা, আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা। এই দুইটা থেকে তোমাদের সৃজনশীল আসে প্রতি বছরে, সব বোর্ডে প্রায় এই সৃজনশীল গুলো আসে। বিএসটিআই এর একটা কাহিনী দিবে, আইএসও এর একটা কাহিনী দিবে। তো এগুলো হচ্ছে মানে একটা লোক প্রথমে হচ্ছে দেশের বাজারে বিক্রি করতেছে, তো বলবে যে দেশীয় বাজারে বিক্রি করতে কোন ধরনের সংস্থা মান নির্ধারণ করে, এটা হলো বিএসটিআই।
তারপরে উদ্দীপকের স্টেপে বলবে যে ওই লোকটি আন্তর্জাতিক বাজারে তার পণ্যটাকে বিক্রয় করার সিদ্ধান্ত নিচ্ছে, এতে করে তিনি কোন প্রতিষ্ঠান থেকে মান সনদ সংগ্রহ করবেন। তাহলে কোন সনদ? এটা হচ্ছে আইএসও থেকে সংগ্রহ করবে। তো বিএসটিআই এবং আইএসও এই দুইটা হচ্ছে মান নিয়ন্ত্রণকারী সংস্থা। বিএসটিআই হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে, আর আইএসও হচ্ছে আন্তর্জাতিকভাবে ব্যবসা করতে গেলে তখন আইএসও থেকে মান সনদ সংগ্রহ করতে হয়। এখন আসি বিএসটিআই বলতে কি বোঝায়। বিএসটিআই মানে হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে পণ্য মান নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে বিএসটিআই। বিএসটিআই প্রতিষ্ঠা হয়েছে কত সালে? 1885 সালে এটা প্রতিষ্ঠা হয়। বিএসটিআই এর পূর্ণরূপ কি? বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউট। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস, এস আছে কিন্তু এখানে, এই এসটা মাথায় রাখবেন। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন বা ইনস্টিটিউট, অনেক জায়গায় ইনস্টিটিউট দেখবেন, অনেক জায়গায় ইনস্টিটিউশন দেখেন, দুইটাই রাইট। তাহলে ইনস্টিটিউট। তো এই যে পূর্ণরূপটা, এটা কিন্তু জানতে চাইবে যে বিএসটিআই এর পূর্ণরূপ কি। আবার এমসিকিউ তে আসে নিচের কোনটি বিএসটিআই এর সঠিক পূর্ণরূপ, তখন আপনারা একটু কেয়ারফুলি উত্তর করবেন। হ্যাঁ, পিডিএফ দেওয়া হবে, মনি ইসলাম, পিডিএফ দেওয়া হবে। তো এই যে বিএসটিআই, এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। বিএসটিআই এটা এমসিকিউতে আসে, বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত বা কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? বিএসটিআই হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। বিএসটিআই শিল্প মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। তারপরে আসি আইএসও। আইএসওর পূর্ণরূপটাও গুরুত্বপূর্ণ, এটা পূর্ণরূপটা একটু মাথায় রাখবেন। আইএসও মানে কি? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। দেখেন, ইন্টারন্যাশনাল আগে আই আসতেছে, তারপর অর্গানাইজেশন আসতেছে, তারপর হচ্ছে এস আসতেছে। আই এর পরে উ এর ফুল মিনিং আসতেছে, তারপর এস এরটা আসতেছে। কিন্তু আমরা যখন একেবারে উচ্চারণ করি আইএসও, তাহলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। তো এটা কখন কাজ করে? আমি যখন একটা পণ্য আন্তর্জাতিক বাজারে বা বিদেশে বিক্রি করতে যাব, তখন আন্তর্জাতিক সংস্থা থেকে আমাদের মান সনদ সংগ্রহ করতে হয়। এই সংস্থাটাকে বলা হয় আইএসও। আইএসওর সদর দপ্তর হচ্ছে জেনেভায়, সুইজারল্যান্ডে, আর এটার দাপ্তরিক ভাষা হচ্ছে ইংরেজি এবং ফ্রেঞ্চ। এই দুইটা জিনিস জানলেই হবে। তো আইএসওর মান সংক্রান্ত যে সনদ, এই মান সংক্রান্ত সনদ হচ্ছে 9000। মান সংক্রান্ত সনদ হচ্ছে 5টি, 9000। আইএসও 1, 2, আইএসও 1, আইএসও 2, আইএসও 3, আইএসও 4। তো এই যে 5টা, এটা হচ্ছে মান সংক্রান্ত সনদ। মান সংক্রান্ত সনদ আইএসও 14000। আইএসও 14000 হচ্ছে পরিবেশ সংক্রান্ত মান সনদ। পরিবেশ সংক্রান্ত মান সনদ, এই দুইটা জানলেই হবে, আর বাকিগুলো এত একটা জানার দরকার নাই। তো আইএসও 9000 হচ্ছে পণ্যের মান সংক্রান্ত সনদ, আর আইএসও 14000 হচ্ছে পরিবেশ সংক্রান্ত মান সনদ। পরিবেশ ব্যবস্থাপনা সংক্রান্ত সনদ মানে এটা দিয়ে বোঝায় যে তিনি যে পণ্যটা বানাচ্ছে সেটা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর নয়। তাহলে বুঝতে পারছি আইএসও এবং বিএসটিআই সম্পর্কে, বুঝতে পারছি কিনা? আইএসও এবং বিএসটিআই বুঝতে পারছি কিনা? যদি বুঝি তাহলে আমরা নেক্সট আলোচনায় যাচ্ছি। আমরা একটু প্র্যাকটিসে যাচ্ছি এখন। প্র্যাকটিসটা একটু করেন, দেখি পারেন কিনা। আচ্ছা, এখানে বলছে যে প্রথমে বিএসটিআই কি, বিএসটিআই বলতে কি বোঝায় বা বিএসটিআই কি? তাহলে বিএসটিআই বলতে আমরা কি বুঝি? বিএসটিআই মানে হচ্ছে বাংলাদেশের বাজারে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে বিএসটিআই। বিএসটিআই এর পূর্ণরূপ কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউট। তারপর হচ্ছে অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয় ধারণাটি ব্যাখ্যা করো। অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয় ধারণাটি ব্যাখ্যা করো। তাহলে এখানে দুইটি স্টেপে আমরা লিখবো। প্রথম স্টেপে হচ্ছে অভ্যন্তরীণ ব্যর্থতাজনিত ব্যয় কি, তারপর হচ্ছে কিভাবে সৃষ্টি হয়, যে উৎপাদন ক্ষতি, আর এটা হচ্ছে পুনর্কার্য ব্যয়। এই বিষয়গুলো ব্যাখ্যা করবো, দুই নিশ্চিত পাবেন। তারপরে হচ্ছে
ঘ নাম্বার প্রশ্ন বলছে যে ভিশন 20 এর পণ্যের চাহিদা বেশি হওয়ার পেছনে মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপটের কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছে, কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছে? আচ্ছা, মান ব্যবস্থাপনার কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছে আমরা যদি একটু দেখি, ভিশন 20 একটি বিখ্যাত ইলেকট্রনিক্স কোম্পানি। তাদের উৎপাদিত এলইডি এবং স্মার্ট টিভি বাজারে বেশ জনপ্রিয়। কোম্পানিটি ক্রেতাদের প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান সংরক্ষণ, মানের ধারাবাহিক উন্নয়ন ও বিচ্যুতি হলে তা সংশোধন করে থাকেন। এই জন্য তাদের উৎপাদিত পণ্যের চাহিদা বাজারে বেশি। বর্তমানে প্রতিযোগিতামূলক বাজারে তাদের উন্নত প্রযুক্তির টিভিটি বেশ জনপ্রিয়। তাহলে এখানে বলছে যে মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপটের কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছে, এই যে তাদের জনপ্রিয়তা, এই জনপ্রিয়তার পেছনে মান ব্যবস্থাপনার কোন বিষয়টি গুরুত্ব পাচ্ছে? তাহলে কোন বিষয়টি পাচ্ছে? মান একজনে লিখতেছেন, অনেকে উত্তর দিচ্ছেন। ওকে, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করেন। একজন মান নিয়ন্ত্রণ নাকি কি জানি লিখলেন। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে মান নিয়ন্ত্রণকে তিনি গুরুত্ব দিচ্ছেন, মানে মান সংরক্ষণ করতেছেন, ধারাবাহিক উন্নয়ন করতেছেন, আবার বিচ্যুতি হলে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতেছেন। তাহলে এই যে কাজটা, এটাকে আমরা কি বলছিলাম? মান নিয়ন্ত্রণ। মান নিয়ন্ত্রণ। তাহলে মান ব্যবস্থাপনার কোন কাজটা তিনি করতেছেন? মান ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ কাজটি তিনি সম্পাদন করতেছেন। তাহলে আমরা এটা উত্তর কিভাবে করব? প্রথম স্টেপে তিনি কোন কাজটা করতেছেন? মান নিয়ন্ত্রণ। এই স্টেপটা লিখবো, প্রথমে জ্ঞানমূলকটা লিখবো, তারপরে স্টেপে হচ্ছে মান ব্যবস্থাপনার যে নিয়ন্ত্রণ কাজ বলতে আমরা কি বুঝি, কিভাবে নিয়ন্ত্রণ কাজটা হয়, নিয়ন্ত্রণের সংজ্ঞা দিবেন। তারপরে স্টেপে গিয়ে, তৃতীয় স্টেপে গিয়ে আপনারা লিখবেন যে উদ্দীপক কাজটা যে মান নিয়ন্ত্রণকে আপনি বলতেছেন, এই মান নিয়ন্ত্রণ কিভাবে হলো এই জিনিসটা আপনি দেখাবেন। তাহলে কিন্তু তিনি 3 পেয়ে যাবেন। তারপর চতুর্থ প্রশ্নে বলছে যে প্রতিযোগিতায় টিকে থাকতে ও পণ্যের সুনাম অক্ষুণ্ণ রাখতে প্রতিষ্ঠানটি যে ব্যয় নির্বাহ করে তা মান নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবে, উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। তাহলে তিনি কোন ধরনের ব্যয় করতেছেন? আমরা যদি পরবর্তী ধাপটা পড়ি, বলছি যে বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে তারা উন্নত প্রযুক্তির টিভি বাজারে ছাড়া চিন্তা করছে। এই জন্য উৎপাদন পূর্ববর্তী সময়ে তারা শ্রমিকদের প্রশিক্ষণ, উৎপাদনের প্রক্রিয়া পুনর্ডিজাইন এবং ত্রুটি বিচ্যুতির ব্যবস্থা গ্রহণ করেন, যাতে বাজারে তাদের পণ্যের সুনাম অক্ষুণ্ণ থাকে। তো এই যে ব্যয়টা করতেছে, এটা কোন ধরনের ব্যয়? এটা কোন ধরনের ব্যয়? এটা যদি একটু ব্যাখ্যা করেন, এটা কোন ধরনের ব্যয়? তাহলে এটা কোন ধরনের ব্যয় হবে? অনেকে বলতেছেন মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের নিবারণ ব্যয়। এটা হচ্ছে আমাদের কি ব্যয়? এটা হচ্ছে আমাদের নিবারণ বা প্রতিরোধমূলক ব্যয়। প্রতিরোধমূলক ব্যয় কেন? এই যে উৎপাদনের পূর্বে যে ব্যয়গুলো হয় সেগুলোকে আমরা কি বলছিলাম? নিবারণ ব্যয় বা প্রতিরোধমূলক ব্যয়। তাহলে প্রশিক্ষণ, উৎপাদন প্রক্রিয়া পুনর্ডিজাইন, এগুলা কিসের ব্যয়? এগুলা হচ্ছে কি? নিবারণ বা প্রতিরোধমূলক ব্যয়। এগুলো হচ্ছে নিবারণ ব্যয় বা প্রতিরোধমূলক ব্যয়। যারা যারা নিবারণ ব্যয় দিয়েছেন তাদেরটা হয়েছে। তারপরে সৃজনশীল যদি আমরা দেখি, এটা হচ্ছে লাস্ট, আজকের ক্লাসের লাস্ট সৃজনশীল। তো আপনারা এটার একটু উত্তর করার চেষ্টা করেন, এই সৃজনশীলের উত্তর করার চেষ্টা করেন। প্রথমে বলছে যে প্রগতি একটি দেশীয় ওয়াটার পাম্প উৎপাদনকারী প্রতিষ্ঠান। আচ্ছা, এখানে বলছে মান কি? কয় বলছে হচ্ছে মান কি? তাহলে এখানে বলছে হচ্ছে মান কি? তাহলে মান কি? মান হচ্ছে পণ্যের অন্তর্নিহিত গুণ বা বৈশিষ্ট্য যা ক্রেতাদের অভাব পূরণ করে থাকে, সেটাকে বলা হয় অভাব বা প্রত্যাশা পূরণ করে, সেটাকে বলা হয় মান বলা হয়, সেটাকে মান বলা হয়। বলছে যে মামলা সংক্রান্ত ব্যয় কোন ধরনের ব্যয়ের অন্তর্ভুক্ত? মামলা সংক্রান্ত ব্যয় কোন ব্যয়ের অন্তর্ভুক্ত? আচ্ছা, মামলা ব্যয়, তারপর হচ্ছে ওয়ারেন্টি ব্যয়, এগুলো কোন ব্যয়ের অন্তর্ভুক্ত? এগুলো হচ্ছে বাহ্যিক ব্যর্থতা জনিত ব্যয়। বাহ্যিক ব্যর্থতা জনিত ব্যয়ের
অন্তর্ভুক্ত, বাহ্যিক বিচ্যুতিজনিত বা বাহ্যিক ব্যর্থতাজনিত ব্যয়ের অন্তর্ভুক্ত। তাহলে এখানে মামলা ব্যয় কোন ব্যয়ের অন্তর্ভুক্ত হবে? বাহ্যিক ব্যর্থতাজনিত ব্যয়ের অন্তর্ভুক্ত হবে। তারপর হচ্ছে প্রগতি কোম্পানি মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপটের কোন ধারণাটি অনুসরণ করে? কোন ধারণাটি অনুসরণ করে? আমরা যদি উদ্দীপকটা পড়ি, বলছে যে প্রগতি একটি দেশীয় ওয়াটার পাম্প উৎপাদনকারী প্রতিষ্ঠান, কর্মীদের সম্পৃক্ততা, মানের ধারাবাহিক উন্নয়ন ও ক্রেতাদের সন্তুষ্টি, এই তিনটি মূলনীতির আলোকে তারা উৎপাদন কার্যক্রম পরিচালনা করে। তাহলে এখানে বলছে যে মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপটে কোন ধারণাটি অনুসরণ করে। তাহলে আমরা একটু আগে ব্যাখ্যায় পড়ছিলাম, এটা কোন ধারণা? এটা কোন ধারণা হবে? এটা কোন ধারণা হবে? হ্যাঁ, এটা হচ্ছে সার্বিক মান ব্যবস্থাপনা। এটা হচ্ছে সার্বিক মান ব্যবস্থাপনা ব্যবস্থাপনা সার্বিক মান ব্যবস্থাপনা হবে। তো সার্বিক মান ব্যবস্থাপনার আমরা তিনটা মূলনীতি আমরা দেখছিলাম। একটা হচ্ছে ক্রেতা সন্তুষ্টি, কি ক্রেতা সন্তুষ্টি, তারপর হচ্ছে কর্মী সম্পৃক্ততা, আর একটা হচ্ছে মানের ধারাবাহিক উন্নয়ন। তো আমরা এখানে দেখতেছি কর্মী সম্পৃক্ততা, মানের ধারাবাহিক উন্নয়ন এবং ক্রেতা সন্তুষ্টি তিনটা মূলনীতি ফলো করে। তার মানে এটা কি হবে? এটা হচ্ছে সার্বিক মান ব্যবস্থাপনা হবে। এটা হচ্ছে সার্বিক মান ব্যবস্থাপনা হবে। যারা সার্বিক মান ব্যবস্থাপনা দিয়েছেন তাদেরটা সঠিক। তো এটা ব্যাখ্যা করবেন। তারপরে স্টেপে বলছে উদ্দীপকের প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক যে সনদ সংগ্রহ কথা ভাবছে তা ব্যবসার সম্প্রসারণ ও পণ্য রপ্তানিতে তার যথার্থতা মূল্যায়ন করো। আচ্ছা, তিনি কি ভাবছে? আমরা যদি নেক্সট অংশটা পড়ি, বলছে যে বর্তমানে তাদের পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় তারা ব্যবসা সম্প্রসারণের চিন্তা করছে। দেশের বাইরে তারা পণ্য রপ্তানির জন্য আন্তর্জাতিক সনদ সংগ্রহের প্রকল্প হাতে নিয়েছে। আন্তর্জাতিক সনদ সংগ্রহের প্রকল্প হাতে নিয়েছে। এই আন্তর্জাতিক সনদ কোনটা? এই আন্তর্জাতিক সনদরা হচ্ছে কি? এটা কি হবে? এটা হচ্ছে কি হবে? হ্যাঁ, আইএসও। আইএসও মানে কি? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। তো এটা হচ্ছে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা। তো এখান থেকে তারা মান সনদ নেওয়ার চিন্তা ভাবনা করতেছে। আইএসও, গুড। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরটা হয়েছে। তাহলে এগুলা যদি আপনার স্টেপ বাই স্টেপ লেখেন, প্রথম হচ্ছে আইএসও থেকে মান সনদ সংগ্রহের কথা ভাবছে, তারপর স্টেপ হচ্ছে আইএসও কি, তার কাজগুলো কি কি, এটা দ্বিতীয় স্টেপে দিবেন। তৃতীয় স্টেপে হচ্ছে উদ্দীপকটা নিয়ে আসবেন। চতুর্থ স্টেপে হচ্ছে আইএসওর ফলে তাদের ব্যবসায় যে সম্প্রসারণ হবে এবং পণ্য রপ্তানিতে যথার্থ ভূমিকা পালন করবে সেই জিনিসটা আপনারা দেখাবেন। তো আশা করছি ক্লাসটি বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে, অসুবিধা থাকে, তাহলে হচ্ছে আপনারা কমেন্টে জানাইতে পারেন। একজন বলছেন ভাইয়া আপনি কোথায় পড়েন? আমি হচ্ছে ঢাবিতে পড়ি, ঢাকা ইউনিভার্সিটিতে। আমি হচ্ছে ওএসএল ডিপার্টমেন্টে পড়তেছি, সেকেন্ড ইয়ার, চতুর্থ সেমিস্টারে পড়তেছি। তো আশা করছি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন। আপনাদের সাথে আমরা রুটিন দিয়ে দিয়েছি, রুটিন অনুযায়ী আপনাদের প্রতিটা ক্লাস হবে। এবং আপনারা যারা ক্লাস করতেছেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আসসালাম।